বছর আগের কথা। আমি তখন এই রেস্ট হাউসে নতুন এসেছি। এই জঙ্গল তখন আরো ঘন ছিল। দিন দুপুরেও সাপ খোপের ভয় ছিল। আর ওই যে ভাঙা বাড়িটা দেখলেন, ওটা ছিল ব্রিটিশ আমলের এক কুঠি বাড়ি। নীলকরেরা ওখানে থাকতো। শোনা যায় এক নীলকর সাহেব খুব অত্যাচারী ছিলেন। একদিন গ্রামের মানুষ ক্ষেপে গিয়ে ওই কুঠিতে আগুন ধরিয়ে দেয়। সাহেব আর তার সাঙ্গপাঙ্গরা ওই আগুনেই পুড়ে মরে। কিন্তু মরার পরেও শান্তি হয়নি। ওই কুঠির আশেপাশে যারা যেত তারা আর ফিরে আসতো না, বা ফিরলেও পাগল হয়ে যেত। গ্রামের মানুষ তখন মধুপুর বাজার থেকে এক বড় হুজুর নিয়ে আসেন। হুজুর এসে দেখেন ওটা কোনো সাধারণ ভূতের কারবার না, ওটা একটা শক্তিশালী খবিশ জিন, যে ওই পোড়া কুঠিতে বাসা বেঁধেছে। লোকে বলতো নীল সাহেব নাকি এক তান্ত্রিককে দিয়ে জাদুটোনা করতেন। চার বন্ধু বেড়াতে গিয়েছিল সেই মধুপুরে। তারা সবাই কি ফিরে এসেছিল? আর যদি ফিরেও আসে, সুস্থভাবে কি ফিরে এসেছিল? আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আবারও শুরু হচ্ছে ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। আর এবার সিজন 3। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সব এপিসোডগুলো শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। আবারও মনে করিয়ে দিই, এখানে সেই ঘটনাগুলো স্থান পায় যে ঘটনাগুলো আপনি আপনার বন্ধুর কাছ থেকে শুনেছেন, বা ঘটনা যখন ঘটেছে তখন আপনি এবং আপনার বন্ধু একসঙ্গে এক্সপিরিয়েন্স করেছেন। সিজন 1 এবং সিজন 2 এর মতো সবগুলো ঘটনাই বন্ধুদের নিয়ে, তবে সিজন 3তে ঘটনাগুলো আরো বেশি স্পেশাল, সুতরাং মিস করা যাবে না। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম গোলাম মাওলা। আজকের ঘটনাটি আমার কাজিন মাহিরের কাছ থেকে শোনা। মাহির আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম। আমার নাম মাহির। সালটা 2007। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, মাস্টার্স শেষ বর্ষ। আমাদের ডিপার্টমেন্টের 4 বন্ধু, আমি, সাজ্জাদ, রিফাত আর অনেক মিলে ঠিক করলাম মাস্টার্স শেষে একটা মেমোরেবল ট্যুর দেব। তখন তো আর এখনকার মতো ফেসবুকে চেক ইন দেওয়ার চল ছিল না। আমরা চেয়েছিলাম এমন কোনো জায়গায় যেতে যেখানে জনবসতি কম, অ্যাডভেঞ্চার আছে। অনেকের এক মামা ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার। ওনার সুবাদে আমরা টাঙ্গাইলের মধুপুর গড়ের ভেতরের দিকে একটা ফরেস্ট রেস্ট হাউসে থাকার পারমিশন পেয়ে গেলাম। জায়গাটা দোখলা রেঞ্জ থেকেও বেশ ভেতরে। আমরা রওনা দিলাম নভেম্বরের মাঝামাঝি। শীত তখনও জেঁকে বসেনি, কিন্তু একটা হিমেল হাওয়া বইছিল। টাঙ্গাইল শহর থেকে যখন আমরা ভ্যানে করে বনের ভেতর দিকে যাচ্ছি, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দুপাশের বিশাল সব শাল আর গজারি গাছ, মাঝখান দিয়ে লাল মাটির সরু রাস্তা। ওই সময় বনের ভেতর ইলেকট্রিসিটি ছিল না, সোলার প্যানেলও তখনও আসেনি। ভরসা শুধু হ্যারিকেন আর হ্যাচাক লাইট। রেস্ট হাউসে যখন পৌঁছালাম তখন চারপাশে ঘুটঘুটে অন্ধকার। পুরনো আমলের একতলা দালান, চুনকাম করা দেয়ালগুলো জায়গায় জায়গায় শ্যাওলা পড়ে কালচে হয়ে গেছে। সামনে একটা বিশাল ইঁদারা, আর তার পাশেই একটা পুরনো তেঁতুল গাছ। গাছটা দেখলেই গা কেমন ছমছম করে। ডালপালাগুলো এমনভাবে বাঁকানো যেন কোনো কঙ্কালের হাত। কেয়ারটেকার হিসেবে যিনি ছিলেন তার নাম ছিল হাসমত মিয়া। বয়স 50-এর কোঠায়, চুপচাপ স্বভাবের মানুষ। উনি আমাদের রুম দেখিয়ে দিলেন। 2 বড় রুম, প্রতিটিতে 2 করে খাট। আমরা 4 জন একই রুমে থাকার সিদ্ধান্ত নিলাম।
কারণ অন্য রুমটার ছাদ দিয়ে নাকি চুনসুরকি খসে পড়ে। প্রথম রাতটা ভালোই কাটল। আমরা বারান্দায় বসে অনেক রাত পর্যন্ত কার্ড খেললাম, গান গাইলাম। হাসমত মিয়া আমাদের জন্য দেশি মুরগি রান্না করেছিলেন। খাওয়ার পর উনি একটা অদ্ভুত কথা বললেন। বাবারা, রাত 12টার পর আর বারান্দায় থাকেন না, আর জানলার কপাট ভালো কইরা লাগাইয়া শুইবেন। এইখানে রাতে অনেক ঠান্ডা পড়ে, আরো ঝামেলা আছে। আমরা তখনও বিষয়টাকে পাত্তাই দেইনি। ভাবলাম গ্রামের মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। রিফাত তো হেসেই উড়িয়ে দিল, চাচা, আর কি সমস্যা? আমরা ঢাকার পোলাপান, আমাদের ভূতের ভয় দেখেন না। সমস্যা হলো দ্বিতীয় দিন বিকেল থেকে আমরা দুপুরের পর বনের ভেতরে একটু ট্রেকিং করতে বের হলাম। হাসমত মিয়া বারণ করেছিলেন বেশি ভেতরে যেতে, কিন্তু আমরা শুনলাম না। হাঁটতে হাঁটতে আমরা একটা পুরনো ধ্বংসাবশেষের মতো জায়গায় এসে পড়লাম। দেখে মনে হয় কোনো বাড়ির কাচারি ঘর ছিল। এখন শুধু কয়েকটা দেয়াল আর ইটের স্তূপ আছে। জায়গাটা অদ্ভুত রকমের শান্ত। কোনো পাখির ডাক নেই, বাতাসের শব্দও নেই। সাজ্জাদ হঠাৎ একটা ইটের স্তূপের পাশে দাঁড়িয়ে পড়ল। ওখানে একটা ছোট মাটির ঢিবির মতো জায়গা, তার উপর লাল শালু মেঁচানো, একটা বাঁশ পোতা। গ্রামের দিকে মাজারে বা পীরের আস্তানায় যেমন থাকে। সাজ্জাদ কৌতূহল বশত বাঁশটা ধরে নাড়াচাড়া করল, এমনকি ঠাট্টা করে বলল, কিরে, এখানে কি কোনো পীর ফকির শুয়ে আছে নাকি? আমি ওকে ধমক দিলাম, বাদে তো, চল ফিরি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা যখন ফিরলাম তখন সাজ্জাদের আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। ও এমনিতে খুব চঞ্চল, সারাক্ষণ কথা বলে, কিন্তু ফেরার পথে ও একদম চুপ হয়ে গেল। ও সবার পেছনে হাঁটছিল। আমি কয়েকবার জিজ্ঞেস করলাম, কিরে, টায়ার্ড নাকি? ও কোনো উত্তর দিল না, শুধু মাটির দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। রেস্ট হাউসে ফেরার পর সাজ্জাদ বলল ও গোসল করবে। কুয়ার পাড়ে বালতি রাখা ছিল। ও গামছা নিয়ে কুয়ার দিকে গেল। আমরা রুমে বসে গল্প করছিলাম। প্রায় 20 মিনিট হয়ে গেল, সাজ্জাদ ফিরছে না। তখন তার মোবাইল টর্চ ছিল না। আমাদের কাছে নকিয়া 1100 মডেলের ফোন, সেটার টর্চ আর মোমবাতি ভরসা। আমি আর অনেক কুয়ার দিকে গেলাম। গিয়ে দেখি সাজ্জাদ কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছে। ও গোসল করেনি, বালতি ভরা পানি যেমন ছিল তেমনই আছে। ও এক দৃষ্টিতে তেঁতুল গাছটার দিকে তাকিয়ে আছে। আমি ডাকলাম, সাজ্জাদ, কিরে ভাই, গোসল করবি না? সাজ্জাদ আমার দিকে ফিরল না। ও তেঁতুল গাছের দিকে তাকিয়েই রইল। বলল, ওরা আমাকে ডাকছে। কারা? ওই যে গাছের ডালে বসে আছে, লাল শাড়ি পরা মেয়েটা, দেখছিস না? আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি টর্চ মারলাম গাছের দিকে। কিচ্ছু নেই, শুধু শুকনো ডালপালা বাতাসে দুলছে। অনেক একটু ধমকের সুরে বলল, ফাইজলামি করিস না তো, চল রুমে চল। আমরা সাজ্জাদকে ধরে রুমে নিয়ে এলাম। ওর শরীরটা বরফের মতো ঠান্ডা। ও কোনো কথা বলল না, সোজা লেপের নিচে ঢুকে পড়ল। রাত তখন 11টা বাজে। হাসমত মিয়া রাতের খাবার দিয়ে গেছেন। আমরা খেতে বসলাম, কিন্তু সাজ্জাদ উঠল না। ও বলল ওর ক্ষুধা নেই। আমরা আর জোর করলাম না। খাওয়ার শেষে আমরা শুয়ে পড়লাম। মোমবাতি নিভিয়ে দেওয়ার পর রুমটা পুরোপুরি অন্ধকারে ডুবে গেল। বাইরে শেয়ালের ডাক আর ঝিঁঝি পোকার শব্দ। রাত কয়টা হবে জানি না, আমার ঘুমটা ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে। খস খস, মনে হচ্ছে কেউ নখ দিয়ে দেয়ালে আঁচড়াচ্ছে। শব্দটা আসছে সাজ্জাদের খাট থেকে। আমি মশারিটা একটু তুলে তাকালাম। জানালার ফাঁক দিয়ে চাঁদের আবছা আলো আসছিল। সেই আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। সাজ্জাদ বিছানায় উঠে বসে আছে, কিন্তু ও স্বাভাবিকভাবে বসে নেই। ও কুকুরের মতো 4 হাত পায়ে ভর করে বসে আছে। ওর মুখটা দেয়ালের দিকে। ওর হাতের নখ দিয়ে প্লাস্টার করা দেয়ালে আঁচড় কাটছে, আর মাঝে মাঝে একটা অদ্ভুত শব্দ করছে। গলার ভেতর থেকে গড়গড় একটা আওয়াজ।
অনেকটা রাগী বেড়ালের মতো। আমি ভয়ে রিফাতকে ডাক দিলাম, রিফাত, রিফাত, ওঠ। রিফাত আর অনেকও শব্দ শুনে উঠে বসল। আমরা তিনজন টর্চ জ্বালালাম। টর্চের আলো সাজ্জাদের উপরে পড়তেই ও আমাদের দিকে ঘুরল। ওর সেই চেহারা আমি জীবনে ভুলব না। সাজ্জাদের চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। ও আমাদের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা সাজ্জাদের না, ওটা কোনো মানুষের হাসি হতে পারে না। ওটা ছিল একটা শয়তানি বিদ্রুপাত্মক হাসি। ও হিস করে বলল, তোরা এখানে কেন এসেছিস? এটা আমার জায়গা, ওই টিভিটা আমার ঘর, আমার ঘর। তোরা ভেঙেছিস কেন? আমার মাথায় ঢিবির কথাটা ক্যাচ করলো। আমি বুঝতে পারলাম বিকেলে সাজ্জাদ যে লাল শালুতিয়া বাঁশটা নেড়েছিল ওটা আসলে কোনো সাধারণ জিনিস ছিল না। আমরা তখনও জানি না এই জঙ্গলের রাত কেবল শুরু হয়েছে আর আমাদের হাতে বাঁচার কোনো উপায় নেই। মোবাইল নেটওয়ার্ক নেই, আশেপাশে কোনো মানুষ নেই, শুধু আমরা তিনজন একটা পজেসড বন্ধুকে নিয়ে। সাজ্জাদের সেই হাড় হিম করা কণ্ঠস্বর শোনার পর আমাদের তিনজনের মস্তিষ্কের কোনো অংশ কাজ করছিল না। রিফাত আর অনেক তো ভয়ে পেছাতে পেছাতে একেবারে দরজার কাছে চলে গেল। আমি তখনও মশারি ধরে দাঁড়িয়ে আছি, আমার হাত পা অবশ। সাজ্জাদ, যাকে আমি গত 5 বছর ধরে চিনি, যার সাথে একই প্লেটে ভাত খেয়েছি, সে এখন আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন আমি তার পরম শত্রু। আমি কোনো মতে বললাম, সাজ্জাদ দোস্ত, কি বলছিস এসব? তোর কি শরীর খারাপ লাগছে? জ্বর এসেছে বোধ হয় না? আমার কথা শুনে সাজ্জাদ একটা বিকট শব্দ করলো, অনেকটা বন্য কুকুর রেগে গেলে যেমন করে তেমন। ওর গলার ভেতর থেকে আওয়াজটা আসছিল, অথচ ওর ঠোঁট নড়ছিল না। ও হঠাৎ করেই বিছানার উপর সোজা হয়ে দাঁড়ালো। টর্চের আলোয় দেখলাম ওর শরীরটা অদ্ভুতভাবে কাঁপছে, ওর হাতের আঙুলগুলো বাঁকানো। রিফাত সাহস করে বলল, মাহির, ওর মনে হয় ম্যালেরিয়া হয়েছে। বনের মশা কামড়ালে এরকম হয়, ব্রেইনে এফেক্ট করেছে। ধর ওকে, বেঁধে রাখতে হবে, নাহলে ও নিজের ক্ষতি করতে পারে। আরে ধুর, কিসের ম্যালেরিয়া? দেখছিস না ও কিভাবে তাকিয়ে আছে? এটা অসুখ না দোস্ত, অন্য কিছু। ধর ওকে। আমরা তখনও লজিক খুঁজছি, বিজ্ঞান খুঁজছি। আমরা তিনজন মিলে একযোগে সাজ্জাদের উপরে ঝাঁপিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্য ছিল ওকে বিছানায় শুইয়ে চেপে ধরা, কিন্তু আমরা ভুলেই গিয়েছিলাম পাগলামি বা হিস্টেরিয়াতে মানুষের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। সাজ্জাদের গায়ের জোর তখন কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না। ও এক ঝটকায় অনেকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। অনেক ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের উপরে পড়ল। কাঁচ ভাঙার ঝনঝন শব্দে রুমটা কেঁপে উঠল। আমি আর রিফাত কোনো মতে ওর 2 হাত চেপে ধরলাম। সাজ্জাদ ছটফট করছিল, ওর শরীরটা বরফের মতো ঠান্ডা, অথচ ও ঘামছে। সেই ঘামের গন্ধটা স্বাভাবিক মানুষের ঘামের গন্ধের মতো না, একটা তীব্র কটু গন্ধ। ছাড়, ছাড় আমাকে, সাজ্জাদ বলে উঠল। এবার সেই হিস হিস করার স্বর না, কিছুটা কর্কশ। মনে হলো সাজ্জাদের গলার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। ধস্তাধস্তির আওয়াজ শুনে পাশের কোয়ার্টার থেকে হাসমত মিয়া দৌড়ে এলেন। ওনার হাতে একটা হ্যারিকেন আর একটা লাঠি। রুমে ঢুকেই উনি থমকে দাঁড়ালেন। হ্যারিকেনের আলোয় উনি সাজ্জাদের অবস্থা দেখলেন। সাজ্জাদ তখনও আমার হাত ছাড়ানোর জন্য গোঙাচ্ছে। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল। হাসমত মিয়া আমাদের সাহায্য করতে এগিয়ে এলেন না। উনি দরজায় দাঁড়িয়েই ভয়ে কাঁপতে লাগলেন। ওনার হাত থেকে লাঠিটা খসে পড়ল। উনি ফিসফিস করে বললেন, সর্বনাশ, জানিয়া ডরাইছিলাম তাই হইছে। বাতাস লাগছে। বাবারা, বাবারা ওরে ছাইরেন না, দইরা রাখেন। আমরা তিনজন মিলে কোনো মতে সাজ্জাদকে বিছানায় চেপে ধরলাম। ও দাঁত দিয়ে রিফাতের হাতে কামড় বসাতে চাইল। আমি চাদর দিয়ে ওর হাত পা বাঁধার চেষ্টা করছিলাম। প্রায় 10 মিনিটের ধস্তাধস্তির পর সাজ্জাদ একটু শান্ত হলো।
বা বলা ভালো নিস্তেজ হয়ে পড়ল। ও হাঁপাতে লাগলো। ওর বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছিল। হাসমত মিয়া তখনও দরজায় দাঁড়িয়ে। আমি ওনার দিকে তাকিয়ে চেঁচিয়ে বললাম, চাচা, দাঁড়ায় আছেন কেন? দড়ি আনেন আর ডাক্তার ডাকার ব্যবস্থা করেন, অবস্থা বেশি ভালো না। হাসমত মিয়া ধীরে ধীরে রুমের ভেতরে এলেন। উনি হ্যারিকেনটা টেবিলের উপরে রাখলেন। ওনার ছায়াটা দেয়ালে পড়ে এক অদ্ভুত আকার ধারণ করল। উনি খুব গম্ভীর গলায় বললেন, ডাক্তার ডাইকা লাভ হইব না বাসান। এই অসুখ ডাক্তারের না। আপনারা বিকালে কই গেছিলেন? অনেক তখন ফ্লোরে পড়ে ব্যথায় কোঁকাচ্ছে। ও বলল, আমরা একটু হাঁটতে গিয়েছিলাম, ওই ভাঙা বাড়িটার দিকে। হাসমত মিয়া হায় আল্লাহ বলে কপালে হাত দিয়ে বসে পড়লেন আর জানতে চাইলেন আমরা কেউ ওই লাল ঢিবির কাছে গিয়েছিলাম কিনা, ওখানে কোনো বাঁশ নাড়িয়েছিলাম কিনা। আমি সাজ্জাদের দিকে তাকালাম। ও তখনও জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে, কিন্তু চোখ দুটো আধ বোঝা। বললাম, হ্যাঁ সাজ্জাদ, ও মজা করে এই বাঁশটা ধরেছিল। কেন চাচা, কি আছে ওখানে? হাসমত মিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন। ঘরের পরিবেশটা তখন এতটাই থমথমে মনে হচ্ছিল যেন বাতাসও জমে গেছে। বাইরে ঝিঁঝি পোকার ডাক বন্ধ হয়ে গেছে। অখণ্ড নীরবতা। হাসমত মিয়া শুরু করলেন ওনার অভিজ্ঞতার কথা। এইটা আজ থেকে 15-20 বছর আগের ঘটনা। তখন আমি এই রেস্ট হাউসে নতুন এসেছি। এই জঙ্গল তখন আরো ঘন ছিল। দিন দুপুরেও সাপ খোপের ভয় ছিল। ওই যে ভাঙা বাড়িটা দেখলেন, ওটা ছিল ব্রিটিশ আমলের এক নীলকুঠি। নীলকরেরা ওখানে থাকত। শোনা যায় এক নীলকর সাহেব খুব অত্যাচারী ছিলেন। সে স্থানীয় মেয়েদের ধরে এনে ওই কুঠিতে বন্দি করে রাখতেন। একদিন গ্রামের মানুষ ক্ষেপে গিয়ে ওই কুঠিতে আগুন ধরিয়ে দেয়। সাহেব আর তার সাঙ্গ পাঙ্গরা ওই আগুনেই পুড়ে মরে যায়। কিন্তু মরার পরেও শান্তি হয়নি। ওই কুঠির আশেপাশে যারা যেত তারা আর ফিরে আসতো না, বা ফিরলেও পাগল হয়ে যেত। গ্রামের মানুষ তখন মধুপুর থেকে এক বড় হুজুর নিয়ে আসেন। হুজুর এসে দেখেন ওটা কোনো সাধারণ ভূতের কারবার না, ওটা একটা শক্তিশালী খবিশ জিন যে ওই পোড়া কুঠিতে বসবাস করতে শুরু করেছে। লোকে বলতো নীল সাহেব নাকি এক তান্ত্রিককে দিয়ে জাদুটোনা করতেন। হুজুর তখন অনেক কসরত করেন, অনেক দোয়া কালাম পড়ে ওই জিনিসটাকে বন্দি করেন। উনি ওই জিনের শক্তিটাকে একটা মাটির কলসিতে ভরে ওই ঢিবির নিচে পুঁতে রাখেন, আর ওটার পাহারাদার হিসেবে ওই লাল শালু পেঁচানো বাঁশটা গেড়ে দেন। উনি বলে গিয়েছিলেন যতদিন এই বাঁশ অক্ষত থাকবে ততদিন এই আপদ মাটির নিচে থাকবে। কেউ যদি কৌতূহল বশত বা কোনো কারণে এই বাঁশটির কোনো ক্ষতি করে তাহলে এখানে কিয়ামত নেমে আসবে। আপনার বন্ধু না জেনে ওই বাঁশটা নাড়িয়ে ওই জায়গার সিলটা ভেঙে ফেলেছেন। ওই বাঁশ নাড়ানোর সাথে সাথে ওই জিনের বাঁধনও আলগা হয়ে গেছে। এখন ওই জিন আপনার বন্ধুর শরীরে ভর করেছে। ওকে এখন থামানো মুশকিল। হাসমত মিয়ার কথা শেষ হতে না হতেই সাজ্জাদ নড়ে উঠল। আমরা সবাই চমকে উঠলাম। সাজ্জাদ চোখ খুলল। এবারের চাহনিটা আরো ভয়াবহ। ওর চোখের মণি দুটো সম্পূর্ণ উল্টে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। ও আমাদের দিকে তাকিয়ে হাসল। সাজ্জাদ হাসমত মিয়ার দিকে তাকিয়ে বলল, হাসমত, তুই এখনো মরিস নাই? বুড়ো হয়ে গেছিস। তোর পাপেও আমাকে আটকাতে পারে নাই, ওই হুজুরও পারে নাই। আমি আবার আসছি। গলার স্বরটা শুনলে বিশ্বাস করা কঠিন যে এটা কোনো মানুষের গলা। মনে হচ্ছিল কোনো পুরনো কুয়ার ভেতর থেকে আওয়াজটা প্রতিধ্বনিত হয়ে আসছে, ভারী, গমগমে, তাতে এক ধরনের ধাতব খসখসে ভাব। হাসমত মিয়া ভয়ে পিছিয়ে গেলেন। উনি তোতলাতে তোতলাতে বললেন, তুমি সইলা যাও, আর আমি মেহমান, বুঝে নাই, মাফ করে দাও। মাফ? আমার ঘুম ভাঙিয়েছে ওরা। ওদের আমার সাথে যেতে হবে ওই কুঠিতে।
বিচার হবে। হঠাৎ করেই সাজ্জাদ এক হ্যাঁচকা টানে হাতের চাদরের বাঁধন ছিঁড়ে ফেলল। আমি অবাক হয়ে গেলাম। ওই মোটা চাদর ছেঁড়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ওটা ছিঁড়তে গেলে হাত কেটে যাওয়ার কথা। ও এক লাফে বিছানা থেকে নামলো। আমি চিৎকার করলাম, রিফাত, দরজা আটকা, ও যেন বের হতে না পারে। রিফাত দরজার দিকে দৌড় দিল, কিন্তু তার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘরের দরজাটা ধপ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর ছিটকিনিটা সশব্দে লেগে গেল। আমরা কেউ ওটা স্পর্শ করতে পারিনি। এটা চোখের সামনে দেখা এক অসম্ভব দৃশ্য। সাজ্জাদ দরজার দিকে গেল না, ও জানালার দিকে এগোলো। জানালার গ্রিলগুলো অনেক পুরনো আমলের, বেশ মজবুত লোহার। সাজ্জাদ গ্রিল ধরে একটা ঝাঁকুনি দিল, আর সাথে সাথেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে পুরো জানালাটার ফ্রেমটা নড়ে উঠল। মনে হলো ওটা এখনই দেয়াল থেকে খসে পড়বে। আমি অনেককে বললাম, লাঠি দে, হাসমত চাচার লাঠিটা দে। আমি লাঠিটা হাতে নিয়ে সাজ্জাদের দিকে তাকালাম। সাজ্জাদ, থাম বলছি, না হলে আমি মারব। সাজ্জাদ আমার দিকে ঘুরল। ওর মুখ দিয়ে তখন কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ সে বলল, মার। কথাটা বলেই ওর নিজের মাথাটা সজোরে দেয়ালে ঠুকতে লাগলো। শব্দটা শুনে আমার মনে হলো ওর মাথার খুলি ফেটে যাবে। আমরা কি করব বুঝতে পারছিলাম না। ওকে আটকাতে গেলে ও নিজেকে আরো বেশি আঘাত করে। হাসমত মিয়া বিড়বিড় করে দোয়া ইউনুস পড়তে লাগলেন। হঠাৎ সাজ্জাদ থমকে গেল। ও কান পাতল, যেন দূরের কোনো শব্দ শোনার চেষ্টা করছে। বাইরে থেকে একটা আওয়াজ আসছিল, নুপুরের শব্দ, রুনঝুন রুনঝুন। এই গভীর জঙ্গলে মাঝরাতে নুপুরের শব্দ। শব্দটা আস্তে আস্তে আমাদের রেস্ট হাউসের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে কেউ একজন খুব হালকা পায়ে হেঁটে আসছে বারান্দার দিকে। সাজ্জাদ ফিসফিস করে বলল, সে আসছে, আমার রানী আসছে, দরজা খোলো। হাসমত মিয়া চিৎকার করে উঠলেন, খবরদার, দরজা খুলবে না। ওটা নিশি ডাইনি, ওই নীল মেম সাহেবের জিন। দরজা খুললেই মরণ। কিন্তু সাজ্জাদ তখন দরজার দিকে এগোচ্ছে। আমরা তিনজন মিলে ওকে চাপটে ধরলাম। ও আমাদের হিঁচড়ে দরজার দিকে নিয়ে যাচ্ছে। ওর গায়ের শক্তি তখন 10টা হাতির সমান। রিফাত ওর পা জড়িয়ে ধরল, আমি ওর কোমর ধরলাম, অনিক ওর গলা পেঁচিয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল, খুবই ভদ্রস্থ টোকা, যেন কোনো মানুষ নম্রভাবে দরজায় নক করছে। তারপর একটা মেয়ের গলা ভেসে এলো, খুব মিষ্টি সুরেলা কণ্ঠ, কিন্তু সেই মিষ্টির আড়ালে লুকিয়ে আছে এক তীব্র বিষাক্ততা। সাজ্জাদ ভাইয়া, দরজাটা খোলো না, আমি পথ হারিয়ে ফেলেছি, একটু পানি হবে? আমি সাজ্জাদের দিকে তাকালাম। ওর মুখটা তখন আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। ওই তো, পানি দিতে হবে, পানি দিতে হবে। আমি বুঝতে পারলাম আমরা এক মরণ ফাঁদে আটকা পড়েছি। তোর এক পজেস বন্ধু যে নিজেকে শেষ করে দিতে চাইছে, আর বাইরে এক অজানা অশরীরী যে আমাদের বের করার জন্য প্রলোভন দেখাচ্ছে। আর আমাদের হাতে সম্বল বলতে শুধু একটা নিভু নিভু হ্যারিকেন আর আমাদের ফুরিয়ে আসা সাহস। তখনও জানতাম না রাত পোহাতে অনেক দেরি, আর এই রাতের শেষটা এমন কিছু দিয়ে হবে যা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। দরজার ওপাশ থেকে সেই মিষ্টি মেয়েলি কণ্ঠটা ভেসে আসছিল, ভাইয়া একটু পানি হবে? সাজ্জাদ তখন পাগলের মতো দরজার দিকে এগোচ্ছে। ওর চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে, মুখে অদ্ভুত এক হাসি। আমরা তিনজন, আমি, রিফাত আর অনিক, ওকে চাপড়ে ধরে আছি, কিন্তু ওর গায়ের শক্তি তখন অমানবিক। মনে হচ্ছিল আমরা কেন, কোনো মানুষ ওর সাথে পারবে না। রিফাত মেঝেতে পড়ে গিয়ে হাঁটু ছিঁড়ে ফেলেছে, কিন্তু সাজ্জাদের পা ছাড়ছে না। হাসমত মিয়া তখন হ্যারিকেনটা উঁচিয়ে ধরলেন। তিনি দরজার দিকে এক পা এগিয়ে গেলেন এবং গলা ফাটিয়ে আজান দেয়া শুরু করলেন। এই নির্জন গভীর রাতে হাসমত মিয়ার সেই আজানের ধ্বনি যেন প্রতিটা গাছে প্রতিধ্বনিত হতে লাগলো। আজানের শব্দ কানে আসতেই দরজার ওপাশের সেই মিষ্টি কণ্ঠস্বরটা বদলে গেল। মুহূর্তের মধ্যে সেই সুর উধাও, হিংস্র গর্জন শুরু হলো। মনে হলো কোনো রাগী কুকুর দরজায় আঁচড় কাটছে। চুপ কর, চুপ কর পুরো। বাইরের আচরণের শব্দটা থামলো। তারপর ভারী পায়ের শব্দ শোনা গেল, ধুপ ধুপ ধুপ।
থেকে নামতে নামতে জঙ্গলের দিকে মিলিয়ে গেল। এদিকে সাজ্জাদ আজানের শব্দ শুনেই নিস্তেজ হয়ে পড়ল। ওর শরীরটা একটা বড় ঝাঁকুনি দিয়ে ধপ করে মেঝেতে পড়ে গেল। জ্ঞান হারালো। ওর কপাল ফেটে রক্ত বের হচ্ছিল, সারা শরীর ঘামে ভেজা। সেই ঘামের গন্ধে ঘরটা ভরে গেছে। আমরা তিনজন হাঁপাচ্ছিলাম। হাসমত মিয়া কপালে হাত দিয়ে বসে পড়লেন। উনি বললেন, বিপদ কাটছে বাবারা, রাতটা কোনো মতে পার করেন। ওই নিশি শুইলা গেছে, কিন্তু আপনার বন্ধুর শরীরের ভেতরে যেটা আছে ওইটা চাই নাই। আমরা সাজ্জাদকে ধরাধরি করে বিছানায় তুললাম। ফার্স্ট এইড বক্স থেকে অ্যান্টিসেপটিক বের করে ওর কপালের রক্ত মুছে ব্যান্ডেজ করে দিলাম। বাকি রাতটুকু আমরা কেউ চোখের পাতায় এক করতে পারিনি। আমরা সাজ্জাদকে ঘিরে বসে রইলাম, আর হাসমত মিয়া বিড়বিড় করে দোয়া পড়তে থাকলেন। ভোর হওয়ার সাথে সাথে আমরা জিনিসপত্র গুছিয়ে নিলাম। সাজ্জাদের তখনও জ্ঞান নেই, জ্বরে গা পুড়ে যাচ্ছে। হাসমত মিয়া আমাদের ভ্যান ঠিক করে দিলেন। যাওয়ার সময় উনি আমার হাত ধরে বললেন, বাবারা, আমারে মাফ কইরা দিয়েন। আমি যদি জানতাম আপনারা ওই কুঠির দিকে যাইবেন, তাইলে আগেই ফিরাইতাম। এই জঙ্গল বড় মায়াবী, বড়ই হিংস্র। শহরে গিয়া কোনো ভালো হুজুর দেখান, ডাক্তারি কামে এই রোগ সারত না। আমরা টাঙ্গাইল থেকে বাসে করে ঢাকায় ফিরলাম। সাজ্জাদকে সোজা নিয়ে গেলাম শ্যামলীর এক প্রাইভেট ক্লিনিকে। তখন তো আর এত স্পেশালাইজড হসপিটাল ছিল না। ডাক্তাররা ওকে ইমার্জেন্সিতে ভর্তি করে নিলেন। ওর কপালে 3টা সেলাই লাগলো। ডাক্তার বললেন, প্রচণ্ড শক আর হাই ফিভার থেকে পেশেন্ট একটা খারাপ অবস্থায় চলে গিয়েছে। আমরা স্যালাইন দিচ্ছি, দেখা যাক। কিন্তু সমস্যাটা কাটল না। সাজ্জাদের জ্ঞান ফিরল 2 দিন পর। কিন্তু জ্ঞান ফেরার পর ও আমাদের চিনতে পারছিল না। ও ফ্যাল করে তাকিয়ে থাকতো। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ও পানি দেখলেই ভয় পেত। নার্স পানি খাওয়াতে গেলেই চিৎকার করে উঠত। ডাক্তাররা সাসপেক্ট করলেন ওর জলাতঙ্ক হয়েছে, কিন্তু ওকে কোনো কুকুর কামড়ায়নি, এমন হিস্ট্রি নেই। এরপর তারা বললেন অ্যাকিউট সাইকোসিস। সিডেটিভ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখা হতো, কিন্তু ঘুমের মধ্যেও ও অদ্ভুত সব কথা বলতো। কখনো নীলকর সাহেবের মতো হুকুম দিত, কখনো আবার গালিগালাজ করত। সাজ্জাদের বাবা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। উনি প্রথমে সব ঝাড়ফুঁক বিশ্বাস করতেন না, কিন্তু 5 দিন পার হওয়ার পর যখন দেখলেন ছেলের কোনো উন্নতি নেই, তখন উনি বাধ্য হয়েই ওনার পরিচিত এক হুজুরকে খবর দিলেন। সাজ্জাদকে বাসায় আনা হলো। হুজুর এলেন। হুজুরের নাম মৌলানা কাশেম। হুজুর সাজ্জাদের রুমে ঢুকলেন। আমরা বন্ধুরা আঙ্কেলের সাথেই ছিলাম। হুজুর সাজ্জাদের দিকে তাকিয়ে বললেন, রুমে কি কোনো পুতুল বা ছবি আছে? থাকলে সরান, আর আপনারা সবাই অজু করে নিন। হুজুর সাজ্জাদের কপালে হাত রাখলেন। সাজ্জাদ ঘুমের মধ্যেই কেঁপে উঠল। ও চোখ খুলল, চোখ লাল। হুজুরের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। সাজ্জাদের মুখে কর্কশ কণ্ঠস্বর, হাত সরা। হুজুর শান্ত গলায় বললেন, তোর সাহস কত সেটাই দেখতে এসেছি। আল্লাহর বান্দাকে কষ্ট দিচ্ছিস, ভয় নেই তোর? সাজ্জাদ বিদ্রুপের হাসি হাসল। হুজুর বললেন, আল্লাহর নামের উসিলায় যে ভেতরে আছে সে যেন সাজ্জাদকে ছেড়ে দেয়। সাজ্জাদের ভেতর থেকে কেউ বলল সে যাবে না। হুজুর এবার পকেট থেকে একটা ছোট বোতল বের করলেন। ওটাতে দম করা পানি ছিল। উনি পানিটা সাজ্জাদের চোখে মুখে ছিটিয়ে দিলেন। পানিটা লাগার সাথে সাথে সাজ্জাদ চিৎকার দিল। ও খাট থেকে লাফ দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু আমরা 3 জন ওকে চেপে ধরলাম। ওর গায়ের শক্তি তখন অবিশ্বাস্য। আমরা 3 জন মিলেও ওকে ধরে রাখতে পারছিলাম না। হুজুর উচ্চ স্বরে রুকাইয়া শুরু করলেন, এবং তার শরীর তখন কাঁপছিল। সাজ্জাদের মুখ দিয়ে একসময় ফেনা বের হতে শুরু করলো। প্রায় 40 মিনিট ধরে চলল এই যুদ্ধ। এক পর্যায়ে সাজ্জাদ নিস্তেজ হয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, থামেন, থামেন, আমি আর পারতেছি না, আমাকে আর মেরেন না। হুজুর বললেন, তাইলে বাইর হ এখনই। সাজ্জাদ বলল, আমি কিভাবে বের হব? ওরা তো আমার রাস্তা বন্ধ করে দিয়েছে। হুজুর বললেন, কোনো শর্ত মানা হবে না, আর ওকে পায়ের নখ দিয়ে বের হতে হবে, আদেশ দিচ্ছি। সাজ্জাদ বললেন, আমি আসবো না, আমি মধুপুর ছেড়ে গাঢ় পাহাড়ের দিকে চলে যাব। হুজুর বললেন, বের হ,
সাজ্জাদের শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। ও একটা দীর্ঘ শ্বাস নিল। মনে হলো ওর দম আটকে আসছে। তারপর ও একটা বিকট শব্দ করে বমি করল। মনে হলো কোনো প্রাণী মরে গেলে যেমন হয় তেমন একটা গন্ধে ঘরটা ভরে গেছে। ওর ডান পায়ের বুড়ো আঙুলের নখটা হঠাৎ করে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। হুজুর ঘাম মুছলেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহ, আপদ বিদায় হয়েছে। এই যে ও বমিটা করল, এখনো মুক্ত। ঘটনার পর সাজ্জাদ প্রায় 7 দিন হাসপাতালে ছিল। শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছিল। যখন ওর পুরোপুরি জ্ঞান ফিরল, ও অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি হাসপাতালে কেন? আমরা না মধুপুরে ছিলাম। লাস্ট মনে আছে আমরা গোসল করতে যাচ্ছিলাম, তারপর আর কিছু মনে নেই। ওই 3-4 দিনের কোনো ঘটনাই মনে করতে পারছে না। ওর মেমোরি থেকে ওই সময়টা পুরোপুরি ডিলিট হয়ে গেছে। আমরা ওকে কিছু বললাম না, মনে করিয়ে দেয়নি কিছুই। 2007 সালের সেই ঘটনার পর আমাদের 4 বন্ধুর আর কখনো একসাথে ট্যুরে যাওয়া হয়নি। জীবন আমাদের চারদিকে ছড়িয়ে দিয়েছে। সাজ্জাদ এখন অস্ট্রেলিয়ায় ভালো আছে, কিন্তু আমার মনের দাগগুলো এখনো যায়নি, সব তাজা। এই বলে সাকিবের আব্বু ওনার চশমাটা চোখে দিলেন। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাহির ছিল ব্যাংকার মানুষ, সারাদিন টাকার হিসাব করত, কিন্তু সেই রাতের হিসাব সে আজও মেলাতে পারেনি। এই বলে আমার বন্ধু তানভীর সাকিবের আব্বু গোলাম মাওলা আঙ্কেল ওনার কাজিনের ঘটনার ইতি টানলেন। প্রিয় লিসেনার্স, আমি সাবিত আলম আপনাদের জন্য এই ঘটনাটি কালেক্ট করেছি। ভালো লাগলে নিজেকে সার্থক মনে করব। আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন গোলাম মাওলা এবং তার ঠিকানা হচ্ছে গোয়েলকান্দি, শানকিপাড়া, ময়মনসিংহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবিত আলম এই ঘটনাটা কালেক্ট করার জন্য। আপনারা শুনলেন নাম, ঠিকানা সবকিছুই যার কাছ থেকে এই ঘটনাটি কালেক্ট করা হয়েছে। আমার মনে হয় যে ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে দারুণ সময় কাটছে আপনাদের। আর আমাকে আরও ঘটনা পাঠান, বন্ধু রিলেটেড ঘটনা পাঠান। আসলে বন্ধুর সাথে ভয়ের রাজ্যে হারিয়ে যাবার মজাই আলাদা। আপনাদের অপেক্ষায় থাকলাম। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার ঘটনা পাঠান, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ভয়ের রাজ্য অচিনপুরে। চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন এটা জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর তলেই থাকেন। আমি ইয়ামিন রাজশাহী থেকে লিখছি। প্রতিদিন আপনার ভৌতিক ঘটনাগুলো না শুনলে রাতে ঘুম আসে না, তাই booth.com-এর রেগুলার শ্রোতা আমি। অনেক দিন ধরেই ভাবছি একটি ঘটনা ইমেলের মাধ্যমে পাঠাবো। স্টুডিওতে গিয়ে বলার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হচ্ছে না। যাই হোক, আজকে আমি আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটি ভালো লাগলে সিলেক্ট করবেন। booth.com-এ এটি আমার প্রথম ঘটনা। লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। আমার বাবা একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত আছেন। যে ঘটনাটি বলবো সেটি তার জীবনে ঘটে যাওয়া খুবই লোমহর্ষক একটা মুহূর্ত। বাবার আসল নাম বলতে চাচ্ছি না, তবে ধরে নেই তার নাম সৌরভ। বোঝার সুবিধার্থে
বাবার মতো করে এই ঘটনাটি পাঠ করছি। ছোটবেলা থেকেই আমি অত্যন্ত চঞ্চল প্রকৃতির। সবসময়ই কিছু না কিছু করতাম। শান্ত হয়ে বসে থাকার স্বভাব আমার ছিল না। তবে চঞ্চল বলেই যে লেখাপড়াতে খারাপ, বিষয়টা এমন না। লেখাপড়াতে আমি ছিলাম অত্যন্ত ভালো। সবসময় আমি ভালো নাম্বার নিয়েই উত্তীর্ণ হয়েছি। দেখতেও খারাপ ছিলাম না। এত কিছুর বিবরণ দিচ্ছি কারণ এগুলো আমার ঘটনার সাথে সম্পর্কিত। পুরো ঘটনাটি শুনতে শুরু করলে বিষয়টি আরো পরিষ্কার হবে। ঘটনা শুরু হয় যখন আমি তখন ক্লাস 10-এ পড়ি। গ্রীষ্মের প্রখর উত্তাপের এক পড়ন্ত বিকেলে পাড়ার বন্ধুদের সাথে বাইরে বেরিয়েছি খেলার জন্য। বাবা কলেজের প্রিন্সিপাল, তিনি প্রচণ্ড কঠোর। তার সামনে এত দুরন্তপনা দেখাতে সাহস মোটেই হতো না। আমরা 3 ভাই বোনই তাকে বেশ ভয় পেতাম। সেদিন তিনি কলেজ থেকে না ফেরাতে এবং মা ঘুমিয়ে থাকার সুযোগে টুক করে বাইরে বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! কে জানতো যে এই দুরন্তপনাই আমার জীবনের এক অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা বন্ধুরা অনেক মজা করলাম, খেলাধুলা করলাম, অনেক কিছু। খেলাধুলা করতে করতে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘেমে পুরো চপচপে অবস্থা। আমাদের খেলার মাঠের পাশেই একটা বড় পুকুর ছিল। পুকুরটির নাম চতুর্ভুজ পুকুর। পুকুরটি অনেক বিশাল এবং পুরোপুরি চতুর্ভুজের মতো হওয়ায় এর নাম চতুর্ভুজ পুকুর। পুকুরটির নানা কারণে বদনাম ছিল। বলা হয় যে প্রতি বছরই এই পুকুরে অনেকেই ডুবে মারা যায়, অনেকের লাশ পাওয়া যায় না। বয়স্করা বলেন ওই পুকুরে নাকি 247টা বদজিনের বসবাস। শত বদনামের পরও আমরা ওই পুকুরে গোসল করতে নামি, কারণ ভৌতিক এইসব ব্যাপার আমরা মোটেও বিশ্বাস করতাম না। পুকুরে ঝাঁপতেই সবাই মিলে আমার এক বন্ধু চ্যালেঞ্জ করলো, যে পুকুরের গভীরে ডুব দিয়ে মাটি তুলে এনে সবার আগে উঠতে পারবে তাকে সিঙ্গারা খাওয়ানো হবে। যেই বলা সেই কাজ। আমরা যে যার মতো ডুব দেই। পুকুরটি অনেক গভীর ছিল বলে শ্বাস আটকে রেখে ডুব দিয়ে আবার উঠে আসা ছিল অনেক কষ্টসাধ্য। তারপরও সিঙ্গারা খাওয়ার লোভে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি। আমি ডুব দিয়ে সাঁতার কাটার এক পর্যায়ে আমার দলের থেকে অনেক দূরে চলে যাই। মাটি হাতে পেয়েই ওপরে উঠে আসতে থাকি। হঠাৎ আমার পায়ে কারো ঠান্ডা হাতের শীতল স্পর্শ অনুভব করি। মুহূর্তেই আমার শরীর এক অজানা কম্পন অনুভব করে। ওপরে যখন উঠে আসব তখনই আবার একটা হ্যাঁচকা টান অনুভব করলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাকে টানছে নিচের দিকে। যতই ওপরে উঠতে যাচ্ছি মনে হচ্ছে কোনো অজানা শক্তি আমাকে নিচের দিকে প্রবলভাবে টানছে। আমি ছিলাম অত্যন্ত সাহসী, যার কারণে ভয় পাইনি, বরং প্রচুর চেষ্টা করতে থাকি। চেষ্টার এক পর্যায়ে সফলও হয়ে যাই। ওপরে উঠে আসি আমি। ওপরে উঠে দেখি আমি সর্বপ্রথম মাটি তুলতে সক্ষম হয়েছি। ধীরে ধীরে একজন একজন করে মাটি নিয়ে উঠে আসতে লাগলো। সবার প্রথমে উঠেছি বলে আমিই বিজয়ী। সিঙ্গারা খাবো বলে খুশিতে মেতে উঠলাম। পুকুরের নিচে কি হলো না হলো এগুলো নিয়ে হার মাথা ঘামায়নি। সবাই আমাকে বিজয়ী ঘোষণা করলো এবং শর্ত মোতাবেক সিঙ্গারা খাওয়ালো। সন্ধ্যেতে বাড়িতে ঢুকলাম চুপি সারে, কিন্তু ধরা পড়লাম বাবার কাছে। বাবা আমাকে পেয়েই প্রচণ্ড বকা দিলেন এবং বললেন, পড়াশোনা ছেড়ে শুধু মাস্তানি? ভালো স্টুডেন্ট হয়েছ বলে এতটা বেপরোয়া হয়েও না। ভালো স্টুডেন্ট না পড়লে ফাঁকি দিলে খারাপ হতেও তার সময় লাগে না। পড়তে বসো। বাবার বকুনিতে ভয়ে ভয়ে পড়তে বসলাম নিজের ঘরে। কিন্তু কোনোভাবেই পড়াতে আমার মন বসছিল না। শুধু মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। শুধু একদিক থেকে নয়, ঘরের প্রতিটি কোণা থেকে। কোনোভাবেই মন বসছিল না পড়াতে। মাথাটা কেমন যেন মনে হচ্ছিল কেউ কামড়ে খাচ্ছে। পড়তে পড়তে রাত 12টা বেজে গেল। পড়ার টেবিল থেকে উঠলাম একটু পানি খেতে যাব এই জন্য। আমাদের বাড়ি ছিল অনেক বড়। মাঝখানে ছিল একটি বড় উঠোন। জমিদার বাড়ির যেমন হয় ঠিক তেমনই। করিডোর দিয়ে হাঁটছি। চারপাশ রাতের অন্ধকারে নিমজ্জিত, নিস্তব্ধ। সবাই ঘুমিয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে অনুভব করলাম কেউ যেন আমার পেছন পেছন আমাকে অনুসরণ করছে। পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে আবার চলতে শুরু করলাম। নিচতলায় গিয়ে ডাইনিং রুমের গেট খুললাম এবং পানি গ্লাসে নিলাম। পানি খেতে খেতেই আমার চোখ গেল উঠোনের দিকে। চোখে যেতেই খেয়াল করি বাবা উঠোনের এক কোনায় পেছন হয়ে বসে
কিছু একটা করছেন। আমি কৌতূহল প্রবণ হয়ে উঠোনে গেলাম গেট খুলতে। কাছে গিয়ে বাবা বলে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ এলো না। আবার ডেকে বললাম, বাবা, এত রাতে কি করছো এখানে? ঘুমাওনি কেন? তুমি না বললে কাল সকালে কলেজে তোমার মিটিং আছে, তাড়াতাড়ি ঘুমোতে হবে? ঘুমাওনি কেন? কিন্তু এবারও বিন্দু মাত্র সাড়া এলো না। এবার আমি একটু ভয় পেলাম। আমি বাবার গায়ে হাত দিলাম। হাত দিতেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা পেছন ঘুরে তাকালেন। আমি দেখি তার মুখমণ্ডল বিভৎস। চোখ দুটো কোটরের ভেতরে ঢুকে গেছে। মুখে রক্ত আর পোড়া দাগ। এমন দৃশ্য দেখে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফিরলে দেখি সবাই আমার পাশে বসে আছে এবং খুবই আতঙ্কিত দেখাচ্ছে সবাইকে। কি হয়েছে তা জিজ্ঞেস করতেই মা বলে উঠল, তোর চিৎকার শুনে আমি আর তোর বাবা নিচে গিয়ে দেখি তুই পড়ে আছিস উঠোনে। তোর কাছে যেতেই তুই হঠাৎ উঠে দাঁড়িয়ে দৌড় দিয়ে যাস রান্নাঘরে। আমাদের কিছু বুঝে ওঠার আগেই তুই মাটিতে বসে পিঁপড়ে তুলে খেতে থাকিস। তোর চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল। তোর বাবা কাছে গিয়ে তোর গায়ে হাত দিতেই তুই অজ্ঞান হয়ে গেলি। পরে তোকে ওপরে নিয়ে আসলাম। এগুলো শুনে আমি বেশ ভয় পাই এবং কেন এগুলো ঘটেছে তা চিন্তা করতে থাকি। 10-12 দিন আর কিছুই হলো না। 13 দিনের মাথায় আমার এক খালামণি মারা যান। আমাদের পরিবারের সবাই তাকে দেখতে যান। আমি চাই না, কারণ আমার শরীর খুব একটা ভালো ছিল না। বাড়িতেই থাকি। সবাই বেরিয়ে পড়ে রাতে আসবে বলে। পুরো বাড়ি ফাঁকা। একাকিত্ব অনুভব করতে থাকি। এই একাকিত্ব কাটানোর জন্য আমি বারান্দায় গিয়ে বসলাম 3 গোয়েন্দা গল্পের বই নিয়ে। বই পড়তে পড়তে মনে হলো কে যেন শেষের ঘর থেকে ধূপধাপ করে দৌড়াচ্ছে। এক পর্যায়ে দৌড়ানোর আওয়াজ বেশি মনে হওয়ায় আমি চেক করতে যাই। রুমের গেট খুলে আমি অন্ধকারের মধ্যে এক উৎকট গন্ধ পেলাম নাকে। গন্ধটা খুবই আজব। শুটকি রান্না করলে যেমন একটা গন্ধ হয় সেরকম। তার সাথে ধূপেরও একটা গন্ধের মিশ্রণ আছে। ভেতরে ঢুকে শুনতে পেলাম বেডের নিচ থেকে কিছু কটমট করে চিবিয়ে খাওয়ার আওয়াজ। ভয়ে ভয়ে আমি বেডের কাছে যাই। বেডের নিচে তাকাতেই আমার সারা শরীর অবশ হয়ে যায়। আমি দেখি বামন আকৃতির একটি মানুষ। না, মানুষ বললে ভুল হবে। জিনিসটা ছিল অর্ধেক মানুষ আর পায়ের অংশটা ছিল অনেকটা মাছের আঁশের মতো। ওই জিনিস মাংসের হাড় নিয়ে কটমট করে চিবিয়ে খাচ্ছে। এমন দৃশ্য দেখে আমি দৌড়ে গেট আটকে নিচে নেমে যাই এবং বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে উঠি। রাতে সবাই বাড়ি ফিরে এলে আমি সব খুলে বলি। এমন অবস্থায় বাবা বললেন, তুমি সত্যি করে বলো তো, কারো দেওয়া কিছু কি খেয়েছ? কোথাও গিয়েছিলে? আমি অনেক চিন্তা করে সব বললাম। আলোচনায় পুকুরের আমার বিষয়টিও উঠে আসলো। এই কথা শুনে বাবা রীতিমতো হক চকিয়ে গেলেন। তিনি বললেন, বেয়াদব কোথাকার, জানিস না ওই পুকুরে অনেক ঝামেলা আছে। ভয়ে কেউ রাতে তো দূরের কথা, দিনের বেলায় ও পুকুরের পাশ দিয়ে যেতে ভয় পায়। আর তুই কি না ডুব মেরে গভীর পর্যন্ত গেছিস? আরে আল্লাহর রহমত যে তোর কিছু হয়নি। বেশি দেরি না করে বিকেলেই আমাকে মসজিদের এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। শুনেছি হুজুর নাকি খুব পারদর্শী জিন বিষয়ক সব কাজে। হুজুর আমার মুখ থেকে সব শুনলেন। তিনি বললেন, আমাকে আপনারা 10 মিনিট সময় দেন। আমি নামাজের পাটিতে বসবো এবং উঠে সব জানাবো বিস্তারিত। 10 থেকে 15 মিনিট তিনি বসে রইলেন। তারপর উঠলেন। বেশ চিন্তিত মনে হলো। তিনি ইতস্তত কণ্ঠে বললেন, লতিফ স্যার, আপনার ছেলের তো মহাবিপদ। ও যখন পুকুরে ঝাঁপ দিয়েছে, একটা ভয়ঙ্কর ইফরিত জিন তাকে পছন্দ করে ফেলেছে। আপনার ছেলের পিছু নিয়েছে তখন থেকেই। বাবা বললেন, তাহলে এই সমস্যা দূর হবে কিভাবে? হুজুর বললেন, আল্লাহ সহায় থাকলে কোনো সমস্যাই কাটানো অসম্ভব নয়। আমি আগামীকাল আপনাদের বাড়িতে মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে যাব কোরআন তেলাওয়াতের জন্য। আর আপাতত আমি ওর শরীর বন্ধ করে দিচ্ছি, কারণ ওই শয়তান যে কোনো সময়ে বড় ধরনের ক্ষতি করতে পারে। রাতে বাড়িতে আর তেমন কিছু হয়নি।
শুধু একটা বিষয় লক্ষ্য করি আমরা সবাই দেখেছিলাম যে উঠোনের বাইরে 4-5টা কুঁচকুঁচে কালো কুকুর এসে গেটে মাথা ধাক্কা দিচ্ছে, কিছু করতে না পেরে চলে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আবার আসছে, একই কাজ বারবার করছে। কি হচ্ছে, কেন হচ্ছে আমার কোনো ধারণা নেই। এগুলো মাথায় না নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সবাই এক রুমেই থাকি ওই দিন। পরদিন সকাল সকাল হুজুর আসেন বাড়িতে বেশ কয়েকজন ছাত্র নিয়ে। তারা 2 জন করে বাড়ির বিভিন্ন কোণায় বসে পড়লেন এবং পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করলেন। হুজুর আমাকে নিয়ে আলাদা বসলেন, কিছু সূরা পড়তে লাগলেন আর আশেপাশে পানির মতো কিছু একটা ছেটাতে লাগলেন। হঠাৎ কি হলো আমার মনে নেই, কিন্তু বাকিদের কাছ থেকে যা শুনলাম তা রীতিমতো ভয়াবহ। সূরা পড়ার এক পর্যায়ে আমি নাকি মাথা নিচু করে লুটিয়ে পড়ি। তখন টেবিলে রাখা পানির বোতলটা ধপ করে মাটিতে পড়ে যায় এবং ঘর ঠান্ডা হয়ে যায়। যদিও ঘরে কোনো বাতাস ছিল না, কেউ অনুভব করেনি। সবাই নাকি দেখেছিল ঘরের এক কোণায় একটা অন্ধকারের ছায়া দাঁড়িয়ে আছে, কমপক্ষে 8 থেকে 10 ফুট। হুজুর নির্দেশ দিতেই ওই ছায়াটা আমার কাছে এসে মিলিয়ে গেল। তারপর আমি মাথা উঁচু করে কি সব বলছিলাম, হুজুর বলে উঠলেন, তুই কে? আমি বললাম, আমি সীতা। আমার ভয়েসটা ছিল অর্ধেক নারী অর্ধেক পুরুষের মতো। হুজুর আবার বলে উঠলেন, কেন এসেছিস? ছেলেকে ভয় দেখাচ্ছিস কেন? আমার ভেতরে জিনিসটা বলে উঠল, ভালো লেগেছে তাই। জানি তুই আমাকে থাকতে দিবি না, কিন্তু তুইও মনে হয় আমার ক্ষমতা সম্পর্কে জানিস না। আমি যাব না। এসব বলে নাকি আমি অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলাম। তখন হুজুর আমাকে জোর করে এই পানিটা খাওয়ায়। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। সজ্ঞান হয়েই আমি দৌড় দেই উঠোনে। প্রচণ্ড বমি করি। বমির সাথে এক গোছা চুল, রক্ত, হলুদ পানি বেরিয়ে আসে। সবাই এমন ঘৃণ্য দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সেই রাতে আমি স্বপ্ন দেখেছিলাম একটা বুড়ো মহিলা, কালো রঙের কাপড় পরা, সে আমার কাছে এগিয়ে এসে আমাকে বলে, তোকে আমি ছেড়ে দেই নাই। তুই যা করলি ঠিক করলি না। তারপর অনেক দিন কেটে যায়, আর কিছু হয় না। কিন্তু ইদানিং আমার কিছু কিছু জিনিস আমি আবার নতুন করে অনুভব করতে পারছি। যেমন কেউ আমাকে অনুসরণ করছে, কেউ বা কখনো কানের কাছে এসে ফিসফিস করছে, আবার কখনো কখনো আমার মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে হঠাৎ করেই। তবে সবচেয়ে ভয়াবহ বিষয়টা ঘটে আজ থেকে 3-4 দিন আগে। আমি ঘর অন্ধকার করে রুমে শুয়ে ল্যাপটপে একটা অফিসের কাজ করছি। এমন সময় টিভির পাশে এক কোণায় আমি কারো উপস্থিতি অনুভব করলাম। ল্যাপটপের আলোতে যা দেখতে পেলাম তা যেন কেউ কখনো না দেখে। আমি দেখলাম একটু খাটো হলুদ বর্ণের এক গোল মুখের মহিলা আমার দিকে চেয়ে আছে। তার মুখ পোড়া, মাথার গাঢ় কালো চুলগুলো একপাশে উঠছে। এই দেখে আমি উঠে ঘরের লাইট অন করলাম, কিন্তু আর কাউকে দেখতে পেলাম না। আমি স্পষ্টতই বুঝতে পারলাম জিনিসটা কি ছিল। জিনিসটি আমার পিছু ছাড়েনি, এটা তারই প্রমাণ। সামনে আরো কি ঘটে সেটাই দেখার পালা। ধন্যবাদ রাসেল ভাই মনোযোগ দিয়ে পড়ার জন্য। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। ঘটনাটি সিলেক্টেড হলে আমি খুব খুশি হব। আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন এই সমস্যা থেকে উত্তরণ পান। ঘটনাটি শেয়ার করার মতো হলে অবশ্যই শেয়ার করবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, শুনবেন বন্ধুদের সাথে, কারণ অচিনপুরে হারিয়ে যাওয়াটা সবচেয়ে আনন্দের হয় বন্ধুর সাথে। সেই আনন্দ ভয়ঙ্কর আনন্দ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছির সাথে শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। নেক্সট ঘটনায় যাব, তবে তার আগে একটা দারুণ খবর জানিয়ে দেই। 50 GB ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে
বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Booth.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। লম্বা দুটো ইমেইলের পরে এবার সময় হলো অডিও ক্লিপে যাওয়ার। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই ঘটনাটি আমাকে বলেছেন লুনা আপুর হাজব্যান্ড। লুনা আপুকে আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ আমির আপুর ঘটনা সহ বেশ কয়েকটা ঘটনা লুনা আপু আমাকে দিয়েছিলেন। আমির আপুর ঘটনাটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, তো ওনার কাছ থেকে আসলে আমি ম্যাক্সিমাম বিদেশি ঘটনাগুলি পেয়ে থাকি। তবে আজকের ঘটনাটি আমাকে বলেছেন লুনাপুর হাজব্যান্ড আরিফুল ভাই। আরিফুল ভাই ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং যদি আমার বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আমরা চলে যাই সরাসরি ঘটনার দিকে। আজকে থেকে প্রায় 6-7 বছর আগের কথা। ওই টাইমে ওনারা আমেরিকাতে বা কানাডাতে স্থায়ীভাবে বাসিন্দা হয়ে গিয়েছেন। দেশে ওনাদের খুব বেশি একটা আসা হয় না। বিভিন্ন টাইপের অকেশন, যেমন বিয়ে, ঈদ, এরকম অকেশনে মাঝে মাঝে খুবই কম, মানে বছরে 1বার বা 2বার ম্যাক্সিমাম ওনাদের আসা যাওয়া হতো দেশে। তো এই টাইমটা যখন হয়, মানে ঘটনার যেই প্রেক্ষাপট, ওই টাইমে ওনারা একটা বিয়ের দাওয়াত পান, যেটা ছিল আসলে আসিফুল ভাইয়ের মামাতো বোনের বিয়ে। এবং ওই টাইমে আসিফুল ভাইয়ের নিজের বিয়ে হয়নি লুনাপুর সাথে। তো উনি ওনার ফ্যামিলি নিয়ে, ওনার 2 বোন এবং ওনার আরেকটা ভাই, ওনার টোটাল 4 ভাই বোন, সবাই মিলে মা বাবা সহ ওনারা দেশে ব্যাক করেন। ওনাদের গ্রামের বাড়িটা ছিল ঝিনাইদহের কোনো একটা গ্রামে, যে গ্রামের নামটা উনি আমাকে বলতে নিষেধ করায় আমি এখানে উল্লেখ করতে পারছি না। তো ওনারা যখন গ্রামে ফেরত আসেন বহু বছর পরে, ওনাদের অনুভূতিটি একটু অন্যরকম, যে সেই কাঁচা রাস্তা, মাটির ঘর, এই জিনিসগুলি এখনো তো আসলে খুব বেশি একটা গ্রামে দেখা যায় না। তবে ওনাদের ওই জায়গায় এই জিনিসগুলি তখনও কিছু কিছু বাড়িতে ছিল। তো ওনাদের বেশ ভালো একটা অনুভূতি হয় যে এতদিন পরে গ্রামে আসলাম, ইট উড বি ফান, ইট উড বি ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর আস। এরপরে ওনারা বিয়ের জন্য যখন সেই বাড়িতে উপস্থিত হলেন, ওনার মামা বাড়িতে, তখন ওনার মামা বাড়ির লোকেরা ওনাদের থাকার একটা বন্দোবস্ত করার ব্যবস্থা করছিলেন। গ্রামের বিষয়টা আসলে হয় কি, বিয়ে বাড়িতে অনেক মানুষ আসে, তো তাই আসলে বিভিন্ন ঘরে গ্রামের মানুষের সবাই যেহেতু খুবই পরিচিত এবং একজন একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকে, সেই সুবাদে সবাই একজন একজনের ঘরেই থেকে যায়। আত্মীয় স্বজন আসলেও একজন একজনের ঘরে স্টে করে। তো যেই লোকটার কাছ থেকে আসিফুল ভাইয়ের পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই লোকের কাছে যখন আসিফুল ভাইয়ের মামা ওনাকে নিয়ে যান, তখন ওনার মামাকে সেই ব্যক্তিটা বলে যে আসলে ওনাদের তো আমাদের বাসায় রাখার কথা ছিল, কিন্তু আসলে আমি এটা এখন পারছি না, বিকজ আমার বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে, তো এই কারণে আসলে আমি আমার বাসায় তো রাখতে পারছি না, বাট একটু সামনে আমার আরেকটা পৈতৃক ভিটা আছে, সেই ভিটেটা খালি পড়ে আছে, ওখানেই আমি ওনাদেরকে রাখার ব্যবস্থা করতে পারি। মামাও কিছুটা আসলে ইতস্তত বোধ করছিলেন যে আগে একটা ব্যবস্থা করার কথা ছিল, ব্যবস্থাটা হয়েও গিয়েছিল, বাট এখন যেহেতু এই প্রবলেমটা, সো উনি আসলে এই প্রবলেমটাকে খুব বেশি একটা মানে ভালো নজরে নেননি, যেহেতু এই ব্যক্তিটা কথা দিয়েছিল। তারপরে অগত্যা যেহেতু থাকতেই হবে, সেহেতু মামার কাছ থেকে চাবি নিয়ে নিলেন আরিফুল ভাইয়ের ফ্যামিলি, এবং মামাও সাথে গেলেন সেই ঘরের ভেতরে।
ঘরটাতে যখন ওনারা ঢুকলেন বা ঘরের আশেপাশে যখন ওনারা প্রথম প্রথম যাচ্ছেন, তখন মোটামুটি প্রায় ওনাদের সন্ধ্যার পরে, মাগরিবের পরে অন্ধকারই হয়ে গেছে। ওনারা যখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন ওদের ভালোই লাগছিল যে বহুদিন পরে গ্রামে আসলাম, এরকম কাঁচা রাস্তা, অন্ধকার রাস্তা। এটা অন্য ধরনের একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স ওনাদের কাছে, যেহেতু ওনারা বিদেশে থাকেন। তো যখন ওই ঘরটার কাছাকাছি ওনারা গেলেন, লণ্ঠনের আলোতে দেখা যাচ্ছে ঘরটা মানে খুবই ভয়ানক লাগছে। ফিলস লাইক ইটস এ ক্রিপি প্লেস। বহুদিন যাবৎ হয়তো বা এই বাসায় কেউ থাকে না, বা এই এলাকা বা বাসার আশেপাশের যে জায়গাগুলি, সেগুলোর কেউ কোনো যত্ন নেয় না। ওনাদের কিছুটা ভয়ই লাগলো বাসাটা দেখে। বাট তারপর ওনারা চিন্তা করলেন যে আসলে আমরা তো মডার্ন মানুষ, সো উই ডোন্ট বিলিভ অল দিস লাইক ঘোস্ট বা জিন টাইপের কোনো কিছু ওনারা আসলে বিশ্বাস করতেন না কখনোই। ঘরের দরজার তালাটা খোলা হলো এবং ওনারা ভেতরে গেলেন। ভেতরে দেখলেন মোটামুটি গ্রামের ঘরগুলো যেরকম হয়, গতানুগতিক গ্রামের ঘর থেকে এই ঘরটা কিছুটা ডিফারেন্ট। মানে এই ঘরটার ভেতরে মোটামুটি 5-7টা ইন্ডিভিজুয়াল রুম বা কামরা আছে। তো যখন যেই ব্যক্তি এই ঘরটাতে ওনাদেরকে থাকতে দিলেন, সেই ব্যক্তি বলেছিলেন যে এই ঘরটা ছিল আসলে যুদ্ধ পরবর্তী একটা ধ্বংসাবশেষের মতো বলতে গেলে ঘর। এই ঘরটা আসলে একটা হিন্দুয়ানা বাড়ি ছিল। এই বাড়ির যে মালিক ছিল উনি হিন্দু ছিলেন, এবং দেশ বিভাজনের পরে উনি আসলে এখান থেকে চলে যান, বা কোনো কারণে হয়তো বা ঘরটা খালি পড়ে থাকে, এবং পরবর্তীতে এই ঘরটা আসলে আসিফুল ভাইয়ের মানে আরিফুল ভাইয়ের মামার যে বন্ধু যিনি এই ঘরটা থাকতে দিয়েছেন, উনি এই ঘরটা আসলে কোনো না কোনোভাবে অ্যাকোয়ার করেন বা ওনার পৈতৃক সম্পত্তিতে পরিণত হয় কোনো না কোনোভাবে কেনার পরে। ঘরের ভেতরে যখন ওনারা ঢুকলেন, তখন দেখলেন যে 5-6টা বা 7টা কামরা, এবং প্রতিটা কামরার মধ্যে বিছানা লাগানো থাকে। মানে কিরকম কাঠের বিছানা, ওগুলো অনেক পুরাতন, এবং বিছানার উপরে যে বেডশিটগুলি আছে এগুলো ধোলা, একেবারে অবস্থা খারাপ, খুবই জঘন্য একটা পরিস্থিতি ঘরের ভেতরে। তো ওনারা চিন্তা করলেন যে এত দূর থেকে জার্নি করে আসলাম, এখন আবার এগুলি পরিষ্কার করে থাকতে হবে। তো অগত্যা ওনারা আরো কয়েকজন লোক নিয়ে ঘরটাকে পরিষ্কার করালেন। কিন্তু ঘরের সবার ডান পাশে রান্নাঘরের ঠিক অপোজিটে একটা রুম আছে, যে রুমটাকে বলেছেন, যে ব্যক্তি দিয়েছেন ঘরটা, উনি বলেছেন ইটস এ স্টোর রুম। এটা একটা স্টোর রুম, এবং এই ঘরটাতে কারো থাকার কোনো আসলে দরকার নেই, বিকজ এই ঘরটা বাইরে থেকে তালা দেওয়া, এবং এই তালার চাবি ওনাদের কারো কাছে নেই। সো এটা স্টোর রুম, এখানে বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র বা ভাঙা জিনিসপত্র রাখা। এই কারণে আসলে ওই ঘরটা খুব বেশি একটা মানে সবার নজরে আসেনি। সবাই এই কথাই ভেবেছেন যে স্টোর রুম যেহেতু, গ্রামের বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতেই পারে, সো আমাদের আসলে এই জায়গায় বেশি একটা মানে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ঘর পরিষ্কার করার পরে নিজেদের রুম ভাগ করে নিলেন। এক রুমে আরিফুল ভাই এবং ওনার ছোট ভাই, এবং আরেক রুমে ওনার মা বাবা, এবং আরেকটা রুমে ওনার 2 বোন। এই 3টা রুম ওনারা ডিসাইড করে নিলেন যে ওনারা থাকবেন। তো রাতের বেলা যখন ওনারা সবাই খাওয়া দাওয়া করে আসলেন বিয়ে বাড়ি থেকে, ওনাদের ঘুমানোর টাইম হলো, সবাই শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে আরিফুল ভাই ওনার মোবাইলে অনেক মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিলেন, এবং এই মুভিগুলো উনি দেখছিলেন। তো মুভি দেখতে দেখতে একটা পর্যায়ে ওনার মনে হলো ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, মোটামুটি বেশ ঠান্ডা। যদিও শীতকাল ছিল, কিন্তু ঘরের ভেতরটা এত ঠান্ডা ছিল না তখন। উনি বিষয়টাকে খুব বেশি একটা আমলে নেননি। উনি চিন্তা করলেন ইটস উইন্টার মর্নিং, নিয়ারলি মর্নিং, যেহেতু রাত হয়ে গেছে AM, সো এই টাইমে আসলে ঠান্ডা থাকতেই পারে, ইটস নট এ বিগ ডিল। তো উনি জিনিসটাকে ইগনোর করা স্টার্ট করলেন। বাট হঠাৎ করে শুয়ে শুয়ে উনি শুনলেন কি, যে ওই যে স্টোর রুম, ওই স্টোর রুমের দরজাটা হালকা খোলা হলো। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ওনারা যে রুমটা ডিসাইড করেছিলেন, সেই রুমটা ছিল সেই স্টোর রুমের একেবারেই পাশে। তো উনি শুনতে পেলেন যে স্টোর রুমের দরজাটা খুলছে, এবং দরজা দিয়ে কেউ বাহিরে বেরিয়ে আসছে, এবং বেয়ার ফুটেড বা খালি পায়ে যদি ঘরের ভেতরে কেউ হাঁটে, যেরকম একটা সাউন্ড হওয়ার কথা, ওরকম একটা সাউন্ড উনি পাচ্ছেন, যে ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে। এবং ফুটস্টেপটা আস্তে আস্তে ওনার ঘরের সামনে এসে থেমে গেল। উনি কিছুটা ভয় পেলেন, চিন্তা করলেন যে এই ঘরে তো আমরা বাদে আর কেউ নেই, বোনেরা সবাই ঘুম, আম্মু আব্বু ঘুম, আমার ভাইও ঘুমাচ্ছে, দেন এই লোকটা আসলে কে, বা ঘরের ভেতর আর কে আসছে, বাইরে থেকে কেউ আসছে কিনা, বা মামা আসছে কিনা। উনি নিজের ঘরের দরজার সামনে গেলেন, যে রুমে উনি ঘুমাচ্ছিলেন, এবং জোরে চিৎকার করে ডাকলেন, মামা
মামা তুমি এসছো নাকি? কিন্তু বাহির থেকে কোনো ধরনের কোনো সাউন্ড নেই, কেউ কোনো কথা বলছে না। উনি চিন্তা করলেন হয়তো বা এটা আমি জার্নি করে আসছি, এটা আমার মনের ভুল হতে পারে, সো এটা কোনো বড় কোনো বিষয় না। তো উনি বিষয়টাকে ইগনোর করে আবার ঘরে শুয়ে পড়লেন। হঠাৎ করে উনি দেখলেন কি যে ওনার যে দরজাটা রুমের উনি বন্ধ করেছেন, মানে চিটকেনি মেরে উনি বন্ধ করেছেন, সেই চিটকেনিটা আস্তে আস্তে হঠাৎ করে নিজে থেকেই খুলে গেল। মানে খুবই আশ্চর্যজনক ভাবে চিটকিনিটা খুলে গেল এবং দরজাটা যখন একটুখানি ফাঁকা হলো উনি দেখতে পেলেন শ্যাডো টাইপের কিছু একটা। যেহেতু রুমের ভেতরে হ্যারিকেন জ্বলছিল, ওই হ্যারিকেনের আলোটা যদি কোনো কিছুর উপরে পড়ে অপোজিট সাইডে আসলে একটা শ্যাডো পড়ে। তো উনি দেখতে পেলেন ওনার দরজার পেছনে একটা লম্বা বড় একটা শ্যাডো পড়ছে। শ্যাডোটা লম্বা হওয়ার কারণে হ্যারিকেনটা অনেক দূরে থাকার কারণে শ্যাডোটা লম্বা দেখা যাচ্ছে, নর্মালি আসলে যেটা হয়। উনি ভাবলেন যে ওনার আম্মু আব্বুই আবার এলো কিনা, কিন্তু উনিও ভাবলেন যে আমার ঘরের ভেতরের ছিটকিনি কিভাবে খুলে যায়, এই লক কিভাবে খুলবে। উনি উঠতে যাবেন, ওই টাইমে উনি খেলেন সর্বোচ্চ একটা ধাক্কা। দরজা তো খোলা, বাট দরজার মধ্যে ঠক ঠক করে নক হচ্ছে এবং কেউ ঘরের ভেতরে প্রবেশ করলো। উনি দেখতে পেলেন 3টা নক করার পরে কেউ ঘরের ভেতরে প্রবেশ করলো। উনি দেখলেন কালো কালারের একটা শ্যাডো, বাট শ্যাডোটার আকার আকৃতি উনি কিচ্ছু বুঝতে পারছিলেন না। বাট উনি আমাকে যতটুকু বলেছেন ইটস মোর লাইক হিউম্যান শ্যাডো, মানুষের মতো একটা শ্যাডো। এই জিনিসটা আস্তে আস্তে ঘরের ভেতরে এন্ট্রি করলো। এই জিনিসটা যখন ঘরের ভেতরে আসলো ওনার কাছে মনে হলো রুমটা আরো অনেক বেশি ঠান্ডা হয়ে গেল। এতটা ঠান্ডা যে উনি আসলে দমও নিতে পারছেন না, ওনার বডিতে বলতে গেলে ফ্রস্ট বাইটের মতো অবস্থা। উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন এবং তখন উনি ওনার কানে কানে একটা শব্দ শুনতে পেলেন, আমার ঘরে যেহেতু এসছো আমার নিয়ম মতো থাকতে হবে, না হলে তোমাদের সবার ক্ষতি করব। কথাটা যেন মনে থাকে। এই কথা উনি শোনার পরে মোটামুটি ভালো ভয় পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন এই কথাটা কে বলল, কেনই বা বলল, ঘরটাই বা কার। এই সমস্ত চিন্তা করে উনি হঠাৎ করে ঘুম থেকে উঠতে যাবেন, মানে ঘুমাননি উনি, তখন তন্ত্রা টাইপের মতো অবস্থায় ছিল ওনার, কেন উনি বলতে পারছেন না আসলে। উনি যখন বিছানা থেকে উঠলেন, ওঠার পরে উনি দেখলেন যে ঘরের তাপমাত্রা টোটালি নর্মাল এবং ঘরের যেই ডোর ওটাও লাগানো, বাট চিটকিনি যেটা আছে ওটা খোলা। রাতের বেলা ওনার তখন চিন্তা হলো কি হলো, আমি কি স্বপ্ন দেখলাম কিনা আমি বুঝতে পারছি না। তারপরে উনি ওনার ছোট ভাইকে ডাকলেন যে ভাই ওঠ, আমি একটু ওয়াশরুমে যাবো, আমার তো একটু ভয় করছে, চল আমার সাথে। উনি অনেকক্ষণ ডাকার পর ওনার ছোট ভাই ঘুম থেকে উঠলেন এবং উনি গেলেন ওয়াশরুমে। তো ওয়াশরুম থেকে ফিরে উনি ওনার ছোট ভাইকে বললেন যে দেখ, আমি তো আসলে এরকম জিনিসপত্র দেখেছি, আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে বা এই বাসায় কোনো প্রবলেম আছে কিনা। ওনার ছোট ভাই ওনাকে বললেন যে ঘুমে অবস্থায় বললেন, এগুলো আসলে কোনো প্রবলেম নেই, এগুলো তোমার মনের ভুল ভাইয়া, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। তো ওনারা দুইজন আবার ঘুমিয়ে পড়লেন ওই টাইমে। তো সকাল হলো যখন, তখন উনি বিয়ে বাড়িতে গেলেন এবং ওখানে আনন্দ করলেন, সব মজাদার খাবার টাবার ওনারা খেলেন। তো ওনার এই জিনিসটা আর মাথায় ছিল না কোনোভাবে, কিন্তু উনি তারপরেও ওনার আম্মুর সাথে বিষয়টা শেয়ার করেছিলেন। ওনার আম্মু বলেছিলেন যে এটা আসলে কোনো ব্যাপার না, তুমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছো, সো জার্নি করার কারণে তোমার এরকম আসলে মনের ভুল হতেই পারে, সো এটা নিয়ে ভাবার কিছু নেই। এরপরে ওনার আরেকজন খালা আসলেন, বিয়েতে সামিল হওয়ার জন্য একজন খালা আসলেন। উনি ছিলেন ওনার মায়ের সব থেকে ছোট বোন, মানে আরিফুল ভাইয়ের সব থেকে ছোট বোন ছিলেন, ইয়াং ছিলেন এবং তার 2টা ছোট ছোট ছেলে মেয়ে ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ওরা দুজন খুবই খেলাধুলা করছিল মানে বাড়িতে এসে এবং খুবই খুশি, হ্যাপি, সবাই খুবই হ্যাপি। তো এমন টাইমে যখন রাত হলো ওনারা আবার সেই ঘরে শুতে গেলেন এবং সেদিন রাতের বেলা যখন উনি সেই নিজের রুমের বাহিরে দাঁড়িয়ে বা পায়চারি করে মোবাইলে কাজ করছিলেন, ওই টাইমে উনি দেখলেন যে ওনার খালাতো ছোট ভাই বোনেরা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। তো এই টাইমে হঠাৎ করে 2টা ছেলে মেয়ে দাঁড়িয়ে গেল এবং সেই যে স্টোর রুম, সেই স্টোর রুমের দিকে দাঁড়িয়ে তারা কান্না শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। তো এত জোরে ওনারা চিৎকার করছে ছোট ছেলে মেয়ে 2জন, তো আসলে বাড়ির সবাই দৌড়ে ওনাদের কাছে চলে যায়, বাচ্চাদের কাছে। তো বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তোমরা এরকম করছো কি কারণে, বাচ্চারা বলে যে ওই রুমের বাহিরে একজন আন্টি দাঁড়িয়ে এবং এই আন্টি ওনাদেরকে ডাকছে। তো এরপরে সবাই মোটামুটি ভয় পেয়ে গেল এবং ভয় পাওয়ার পরে বাচ্চাদের কথায় আসলে খুব বেশি একটা পাত্তা কেউ দিল না, কারণ বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড, বিভিন্ন টাইপের জিনিস ইমাজিন করতেই পারে, ইটস নট এ বিগ ডিল। সো
ওনারা এই বিষয়টা পাত্তা দিলেন না বেশি একটা। তো পাত্তা না দেওয়ার কারণে যখন বাচ্চাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো, ওদের হাতে মানে খাবার টাবার, মিষ্টি, চিজ বলস এই টাইপের জিনিসপত্র দেওয়ার পরে বাচ্চা দুটো শান্ত হয়ে গেল। ওদের আর কিছু মনে নেই, ওরা আবার ওদের মতো রিদমে খেলা স্টার্ট করলো। তো এরপরে হঠাৎ করে আরিফুল ভাই চিন্তা করলেন যে আমি তো গতকালকে রাতে একটা অবয়ব দেখলাম, আজকে বাচ্চারাও এরকম করে কান্নাকাটি করলো, আমি তো অবশ্যই মনে হয় ভুল দেখছি না, বা আমি ভুল দেখিনি। তো বাচ্চাদের সাথে একটু কথা বলে দেখা যাক। উনি কি করলেন, বাচ্চাদের কাছে গেলেন, বাচ্চাদের কোনো জিজ্ঞাসা করলেন যে তোমরা আসলে কি দেখেছিলে বলো তো। ওই বাচ্চা দুটো তখন খুব খুশি মনে খেলাধুলা করছিল। হঠাৎ করে আরিফুল ভাইয়ের মুখ থেকে এই কথাটা শুনে বাচ্চা দুটো ভয় পেয়ে গেল। আবার তাদের মুখের অবস্থা আগের মতো ভয়ানক হয়ে গেল, যেন কোনো কিছু একটার কথা চিন্তা করে ওরা খুব ভয় পাচ্ছে। তো বাচ্চা দুটো আরিফুল ভাইকে বললেন যে ভাইয়া, আমরা দেখেছি ওই জায়গায় একটা আন্টি দাঁড়িয়ে, একদম কালো পোশাক পরা, মুখ দেখা যায় না, ঢাকা। উনি আমাদেরকে হাতের ইশারা করে সেই ঘরের ভেতরে ডাকছেন। এই কথা শুনে আরিফুল ভাই কিছুটা নিশ্চিত হলেন যে এটা মনে হয় আমার মনের ভুল না, তারপরও দেখা যাক কি হয়। সেদিনই রাত্রের বেলা সেই বাচ্চাদের কাছে কিছু খেলনা ছিল, যার মধ্যে একটা ছিল রিমোট কন্ট্রোল কার। রিমোট কন্ট্রোল গাড়ি বা কার এই জিনিসটা কিন্তু আমরা সবাই মোটামুটি চিনি। আমাদের কাছে একটা রিমোট থাকবে, অ্যান্ড রিমোটে প্রেস করলেই গাড়িটার সামনে আগাবে বা সাউন্ড করবে, মিউজিক করবে। কিন্তু আমি যদি রিমোট প্রেস না করি তাহলে সেই গাড়িটার কোনো ধরনের মুভমেন্ট হবে না। রাতের বেলা যখন সবাই ঘুমাতে যায়, চারদিকের পরিবেশ একেবারেই নিশ্চুপ, ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না, অন্ধকার চারপাশে। হঠাৎ করে আরিফুল ভাই শুনতে পেলেন যে যেই গাড়িটা আছে ওই বাচ্চাদের, যেই রিমোট কন্ট্রোল কার, ওই কারের হালকা সাউন্ড উনি শুনতে পেলেন। উনি চিন্তা করলেন বাচ্চারা হয়তো বা বাইরে এসে খেলছে, যেহেতু ঘুম পাচ্ছে না ওদের। কিন্তু 2-3 সেকেন্ড পার হলো এই কাহিনীর, উনি শুনলেন ওনার দরজায় ধাম করে একটা কিছুর ধাক্কা লাগলো। রাতের বেলা আসলে ছোট ছোট সাউন্ডও খুব বেশি শোনা যায়। তো এই ধাক্কা লাগার পরে উনি চিন্তা করলেন কি ব্যাপার, দরজায় কি ধাক্কা লাগলো। উনি কয়েক সেকেন্ড ওয়েট করলেন, খুলতে যাবেন এমন টাইমে আবার একটা ধাক্কা। উনি শুনতে পেলেন যে বাইরে তখন ওই রিমোট কন্ট্রোল গাড়িটার সাউন্ড হচ্ছে, একবার পেছনে যাচ্ছে, একবার দরজায় ধাক্কা দিচ্ছে, পেছনে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে, এরকম একটা রিদম ফলো করছে। তো এই সাউন্ড শুনে উনি যখন বের হলেন দরজার বাইরে, তখন উনি দেখলেন ওনার আম্মুও বেরিয়ে আসছেন, এবং উনি ওনার আম্মুকে বললেন যে কি ব্যাপার আম্মু, এই গাড়ি এখানে কিভাবে এলো। তখন ওনার খালা চলে আসছেন শব্দ শুনে, বললেন কি যে গাড়ি এখানে কিভাবে আসলো। তখন আরিফুল ভাইয়ের আম্মু বললেন কি যে হয়তো বা বাচ্চারা খেলাধুলা করার জন্য রিমোটটা নিজের কাছে রেখে দিয়েছিল, ঘুমের মধ্যে চাপ লেগে গেছে, এই কারণে হয়তো বা গাড়ির সামনে চলে আসছে। কিন্তু ওনার খালা রিমোটটাকে দেখিয়ে বললেন এই যে দেখো, রিমোটটা তো ফ্লোরেই পড়া, এই রিমোট তাহলে কে ধরবে। এখন আরিফুল ভাই চিন্তা করলেন লজিক্যাল এক্সপ্লেনেশন যেটা দেওয়া যায়, এটা হতে পারে কি কোনো একটা ইলেকট্রনিক ফল্ট, যেহেতু ইলেকট্রনিক জিনিস, ব্যাটারি চালিত জিনিস, ফল্ট হতেই পারে। কিন্তু এই ধারণাটা ওনাদের আসলে বেশিক্ষণ স্থায়ী হয়নি, এই লজিক্যাল এক্সপ্লেনেশনটা। ওই দিন রাতের বেলায় মোটামুটি 1টা কি 1:30 বাজে, এরকম টাইমে সবাই শুনলেন চারপাশ থেকে চিৎকার। খালার রুম থেকে বাচ্চাদের চিৎকার, ওয়াশরুমের সাইড থেকে খালার চিৎকার, মা বাবার রুম থেকে চিৎকার, বোনেদের রুম থেকে চিৎকার, সবাই ঘরের চিৎকার শুরু করেছে, কেন কেউ জানে না। আরিফুল ভাই যখন বের হলেন দেখার জন্য যে সবাই চিৎকার কেন করছে, তখন উনি দেখলেন যে ওনার খালা ওয়াশরুমের সামনে, দরজার সামনে বসে বসে কাঁদছেন, এবং বাচ্চারা ঘরের ভেতরে চিৎকার করছে। ওনার বোনেরও চিৎকার করে বেরিয়ে এসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁচুমাচু হয়ে একেবারে একজন একজনের সাথে লেগে কান্নাকাটি করছে। খুবই ভয়ানক অবস্থা ওনাদের সবার। ওনার মা রুম থেকে বেরিয়ে আসলেন এবং বললেন কি ব্যাপার, এত কান্নাকাটি কেন। তখন আরিফুল ভাই বললেন যে কেন, তোমার রুম থেকেও তো কান্নাকাটির সাউন্ড আসলো, আমি তো ভাবছি তুমি আর আব্বু দুজনেই কান্নাকাটি করছো, কি ব্যাপার। তখন ওনার মা বলল না, আমরা তো তোমাদের কান্নাকাটি শুনে বেরিয়ে আসলাম। এবং যখন ওনাদের বোনকে জিজ্ঞাসা করা হয় তোমরা কাঁদছিলে কেন, ওরাও সেম কথা বলে যে আমরা তো বাকি সবার কান্নাকাটি শুনে এসছি, এখানে বাইরে এসে খালাকে ওইখানে ওইভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেছে, এই কারণে আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। ওনার খালাকে যখন জিজ্ঞেস করা হলো খালামণি কি হয়েছে, কান্নাকাটি করছো কেন, ওনার খালা বললেন যে আমি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, আমি ওয়াশরুমে গেলাম, হঠাৎ করে মনে হলো ওই যে ডান পাশের সাইডের যে ঘরটা, ওই ঘরের দরজাটা কটকট করে খুবই স্লোলি খুললো,
মানে ক্যাচ ক্যাচ একটা সাউন্ড যে হয় কাঠের দরজার, ওরকম একটা সাউন্ড করে দরজাটা খুবই স্লোলি খুললো। এবং খোলার পরে মনে হলো কেউ হয়তোবা দরজা দিয়ে বেরিয়ে আসছে এবং খালি পায়ে আসছে। তখন আরিফুল ভাইয়ের একটা জিনিস মাথায় খেললো। গত রাতে যখন উনি এরকম জিনিসটা ওনার রুমে দেখলেন, এরপরে যখন উনি ওয়াশরুমে গেলেন ওনার ভাইয়ের সাথে, তখন লণ্ঠনের আলোতে উনি দেখেছিলেন ওনার ঘরের দরজার সামনে থেকে পায়ের দাগ, ওই রুম থেকে, ওই বন্ধ রুম থেকে ওনার ঘর পর্যন্ত সামনে পায়ের ছাপ, এবং পায়ের ছাপটার সাথে লাল কালারের রং, ওয়ান কাইন্ড অফ আলতা পরে, আলতা শুকানোর পরে যদি কোনো মেয়ে মানুষ সেই জায়গা দিয়ে হেঁটে যায় তাহলে যেরকম একটা ছাপ হয়, একই রকম সেম একটা ছাপ। উনি তখন ওনার খালাকে জিজ্ঞেস করলেন যে তুমিও কি এই জিনিসটা শুনেছ? ওনার খালা বললেন তুমিও শুনেছ মানে? আমি শুনবো কি কারণ, আমি তো আজকে প্রথমে এখানে থাকলাম, তোমরাই নিশ্চয়ই আমার সাথে কোনো মজা করছো। তারপরে উনি ওনার খালাকে জিজ্ঞেস করেন আচ্ছা পরের কাহিনীটা বলো, কি হয়েছে? ওনার খালা বলেন আমি যখন ওয়াশরুমে গেলাম তখন মনে হলো এরকম কেউ আসছে, এবং এরপরে মনে হলো কি যে আমার ওয়াশরুমের দরজার বাইরের যে লক বা ছিটকিনি, এই ছিটকিনির সাথে কেউ কোনো একটা ঝামেলা করছে এবং ছিটকিনিটা হয়তো বা লাগিয়ে দিচ্ছে। আমার প্রথমে মনে হয়েছিল যে তোমাদের কেউ ওয়াশরুমে যাবে এই কারণে আমাকে ডাকতে এসেছো, কিন্তু আসলে এরপরে আমি যখন তোমাদেরকে ডাকলাম যে আমি ওয়াশরুমের ভেতরে, বাইরে কে আছো, কোনো কথা নেই, তোমরা কেউ কোনো উত্তর দিলে না। তো এরপর আমার মনে হলো কি যে ওই যে জিনিসটা হেঁটে হেঁটে এসেছিল সেটা আমার বাচ্চাদের রুমে চলে গেল, এবং বাচ্চাদের রুমে যাওয়ার সাথে সাথে আমার বাচ্চাদের চিৎকার। কিন্তু বাচ্চারা কেন এরকম চিৎকার করলো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে ওনারা কিচ্ছু বলে না। পরের দিন যদিও বলেছিল ওই ঘটনায় আসবো, কিন্তু এর আগে বলে রাখি যে ওনার খালা এই বিষয়টা নিয়ে মোটামুটি বেশ আপসেট ছিল ওনাদের উপরে। উনি চিন্তা করেছিলেন যে ওনার ভাগ্নেরাই হয়তো বা এই কাজটা করেছে, কিন্তু ওনার মা বলেছিলেন যে দেখো বোন, তোমার কি মনে হয় আমার ছেলেরা এরকম করতে পারে? ওরা বড় হয়ে গেছে, এই টাইপের মজা বা এরকম একটা মানে ব্যাড, খুবই খারাপ একটা জোক তোমার সাথে ওরা কেন করবে? আমাদের বাসায় তুমি যাও নাই, এরকম কি কখনো করেছে? ওদের কি কোনো সেন্স অফ হিউমার নেই? রাতের বেলা তোমরা জার্নি করে এসছো, ওরা তোমাদের সাথে এরকম করবে? এটা পসিবল না। কিন্তু খালা তারপরেও ওনার বড় বোনের কথা বিশ্বাস করলেন না বেশি একটা। উনি সারাদিন মোটামুটি ওনাদেরকে অ্যাভয়েড করেই চললেন। পরদিন সকালবেলা যখন ওনারা এই বিয়ে বাড়িতে গেলেন খাওয়া দাওয়া করার জন্য, নাস্তা করার জন্য, তখন ওনারা এই কথাটা বাড়ির বাকি সবাইকে বললে বাড়ির কেউই তেমন বেশি একটা পাত্তা দেয় না। ওনারা বলে যে হ্যাঁ আসলে এরকম কিছু নেই, তোমরা বহুদিন পরে গ্রামে আসছো তো এই কারণে বাতাসের শব্দে তোমাদের এমন লাগে, তো এটা নিয়ে ভাবার তেমন কিচ্ছু নেই, তোমরা এত চিন্তা করো না। এরপরে যখন বাচ্চাদেরকে ডেকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা কেন ভয় পেয়েছিলে, তখন ওরা বলে যে ওই আন্টিটা যাকে ওই স্টোর রুমের সামনে দেখা গিয়েছিল, সেই আন্টিটা রুমের ভেতর ঢুকে ওদের দুইজনের গলা টিপে ধরেছিল, এবং ওরা যখন চোখটা খোলে দুইজন একই জিনিস দেখতে পায় যে ওই একটা মহিলা, এবং মহিলার গায়ে সম্পূর্ণ কালো কাপড়, এবং কাপড়ের ওপর দিয়ে দেখা যাচ্ছে তার চোখগুলো থেকে আলো বেরোচ্ছে, ওয়ান কাইন্ড অফ রেড লাইট যদি বের হয়, মানে কিরকম মানে ছড়িয়ে যাচ্ছে এরকম একটা লাইট, তো এরকম দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখে ওরা ভয় পায়, এবং ওই আন্টিটা নাকি ওদেরকে বলেছে যে রাতের বেলা এখানে খেলাধুলা করা নিষেধ, এটা আমার জায়গা, আমার রুলস যদি না মানো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো, এরকম টাইপের কথাবার্তা ওই বাচ্চাদেরকে এই জিনিসটা বলেছিল। তারপরেও খুব বেশি একটা পাত্তা কেউ দিল না। তো এর পরের দিন রাতের কথা, ওনার খালার দ্বিতীয় রাত এবং ওনাদের থার্ড নাইট। তো সেদিন রাতের বেলা আরিফুল ভাইয়ের ঘুম আসছে না। সচরাচর উনি মোবাইলে যেটা করেন, রিলস দেখেন বা ভিডিও দেখেন বা ফেসবুকে টাইম কাটান, তো উনি ওই কাজটাই করছিলেন। তো হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার রুমের মধ্যে কোনো একটা ছায়ার আবির্ভাব হয়েছে। উনি কিছুটা ভয় পেলেন। ভয় পাওয়ার পরে রুম থেকে উঠে গেলেন, ওনার ভাইকেও জাগালেন, এবং ওনার মা বাবাকে রুমে গিয়ে বললেন যে এরকম আমার মনে হচ্ছে। ওনার মা বাবা বললেন যে আসলে এই ঘরটাতে মেবি কোনো একটা প্রবলেম আছে, সো উই শুড স্টে টুগেদার, আমাদের যে কোনো একটা রুমের সবাই মিলে থাকা উচিত। তো সেদিন আবার একটা ঘটনা ঘটেছিল। ওনার যে দুই বোন আছে, আগের রাতে ভয় পাওয়ার কারণে ওনার দুই বোন বিয়ে বাড়িতে ওনাদের একজন কাজিনের সাথে স্টে করা শুরু করেন। তো বাড়িতে সেদিন ছিল শুধুমাত্র আরিফুল ভাই, ওনার ছোট ভাই এবং ওনার মা বাবা। তো ওনারা চিন্তা করলেন সবাই এক রুমেই থাকা যাক। এক রুমে সবাই স্টে করা স্টার্ট করলেন, কিন্তু রাত মোটামুটি প্রায় 2টা বাজে, আরিফুল ভাইয়ের তখনও ঘুম নেই। তো উনি দেখলেন হঠাৎ করে রুমের ছিটকিনিটা আবার খুলে গেল, হঠাৎ করে অটোমেটিক খুলে গেল। তো খুলে যাওয়ার পরে এবার উনি দেখতে পেলেন, লণ্ঠনের আলোতে স্পষ্ট দেখতে পেলেন ব্ল্যাক টাইপের রোব পরা,
বা ব্ল্যাক টাইপের শাড়ি যদি, অনেক লম্বা শাড়ি যদি কেউ শরীরে জড়িয়ে রাখে, তাহলে সেই ব্যক্তিটার চেহারাটা যেমন হবে বা দেখা যাবে না, বাট খুবই ক্রিপি লাগবে রাতের বেলা দেখতে, ওরকম একটা ফিগার, এ লেডি ফিগার, এই ফিগারটা ঘরের ভেতরে ঢুকলো এবং ঢোকার পরে আস্তে আস্তে গিয়ে ওনার বাবার সামনে দাঁড়ালো। ওনার বাবার সামনে দাঁড়িয়ে বাবার মুখের সামনে ঝুঁকে কিছু একটা বলছে। বলার পরে হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হুট করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। উনি তখন শুনতে পেলেন ওই ঘর থেকে জোরে হাসির আওয়াজ, মহিলা মানুষের হাসির আওয়াজ। প্রথমবার শুনলেন, মনে করলেন এটা আমার হ্যালুসিনেশন। সেকেন্ড টাইম যখন শুনলেন, উনি নিশ্চিত হলেন যে ইটস নট মাই হ্যালুসিনেশন। উনি ওনার বাবার কাছে গেলেন, 2টা টোকা দিয়ে ওনার বাবাকে উনি সজাগ করলেন। ওনার বাবা ওঠার পরে উনি ওনার বাবার সামনে নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলেন, "শ্শ্, শুধু শোনো।" হঠাৎ করে আবার সেই হাসির শব্দ সেই রুম থেকে আসছে, যে রুমটা বন্ধ। তো ওনার বাবা ওনাকে ইশারা দিয়ে বললেন যে তুমি শুয়ে পড়ো, লেট মি চেক। ওনার বাবা যখন উঠে গেলেন টর্চ লাইট নিয়ে দেখার জন্য, সেই রুম থেকে ফিরে, রুমের সামনে থেকে ফিরে এসে উনি আরিফুল ভাইকে বললেন যে ওখানে তো কিচ্ছু নেই, হয়তো বা বাইরে কোনো একটা জায়গা থেকে এই হাসির আওয়াজটা আসছে। কিন্তু আরিফুল ভাই বিষয়টা বিশ্বাস করলেন না। উনি ওনার বাবার চেহারা দেখেই বুঝেছিলেন যে ওনার বাবা অনেক ভয় পেয়ে গেছেন এবং উনি আরিফুল ভাই যেন ভয় না পান এই কারণে আরিফুল ভাইকে সাহস দিচ্ছেন। সেদিন রাতের বেলায় ওনার বাবা আরিফুল ভাইয়ের মামাকে ফোন করে বলে যে ভাই, বাসাটা চেঞ্জ করার ব্যবস্থা করো। কিন্তু ওনার মামা তখনও আসলে খুব বেশি একটা পাত্তা দিলেন না। পাত্তা না দেওয়ার কারণে ওনারা ফোর্সফুলি সেই বাসায় আরেকটা দিন স্টে করতে রাজি হয়। কিন্তু এবার ছিল ঘটনাটা কিছুটা ভিন্ন। সবাই জানাজানি হওয়ার পরে বাড়ির মুরব্বীরা মিলে ডিসাইড করলেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বাসায় প্রবলেম হচ্ছে, তো আজকে বাসার যত ছেলে মানুষ বা পুরুষ মানুষ আছে সবাই আমরা ওই বাসায় থাকবো এবং মহিলা মানুষ যারা আছে তারা সবাই বিয়ে বাড়িতে স্টে করবে। এই চিন্তা করে ওনারা চলে গেলেন সেই বাড়িতে। রাত্রেবেলা ওনারা কার্ড নিয়ে গেলেন বাড়িতে, সবাই বসে বসে কার্ড খেলছে। মোটামুটি 12টা, 1টা, 2টা এরকম টাইম পর্যন্ত কার্ড খেলার পরে যার যার ঘুম আসছে তারা সবাই নিজ নিজ রুমে চলে যাচ্ছে। তো হঠাৎ করে একটা সময় কার্ড খেলা শেষ এবং সবাই নিজের ঘরে চলে গেল ঘুমাতে এবং আরিফুল ভাইয়ের পাশে ওনার একজন কাজিন শুয়েছিলেন ঘুমানোর জন্য। মোটামুটি যখন রাত 3:30 বা 4টার কাছাকাছি, ওই টাইমে উনি দেখলেন এই শ্যাডোটা ওনার রুমে এন্ট্রি নিয়েছে এবং হঠাৎ করে এসে ওই জিনিসটা আরিফুল ভাইয়ের গলায় চাপ দিয়ে ধরল এবং বলল, এটা কি কোনো বাজির আসর? আমার বাসায় আমার অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না। এই বাসা আমার। তোরা যদি এই বাসায় আরেকদিন স্টে করিস বা থাকিস তাহলে তোদের মৃত্যু নিশ্চিত। এখানে যদি মারতে নাও পারি তোদের পিছু নেব এবং খুঁজে খুঁজে এক একটাকে আগুনে পুড়িয়ে মারব। এই কথা বলার পরে জিনিসটা ওনার গলা ছেড়ে দিয়ে ওনার বেডের নিচে ঢুকে গেল এবং ওনার বেডটা কাঁপা শুরু করলো, বেশ ভালো বেগে কাঁপা শুরু করলো। ওনার কাজিন তখন ঘুম থেকে উঠে পড়লো। ভয়ে উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন, সজোরে চিৎকার দিয়ে আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন এবং উনি যখন আয়াতুল কুরসি পড়ছিলেন সবার রুম থেকে সে আগের মতো চিৎকার, এত জোরে জোরে চিৎকার মনে হচ্ছে বাসায় কোনো মানুষ মারা গেছে, এরকম জোরে কেউ চিৎকার করছে। তো এই চিৎকার শুনে বাসার বাকি যারা সবাই ছিল সবাই বেরিয়ে গেল। বেরিয়ে রুমের বাইরে সবাই আসতেই সবার রুম থেকে সবারই একটাই কথা, আমাদের রুমে একটা মহিলা আসছিল এবং এই মহিলা কালো রোব বা কালো শাড়ি পরা, মুখ দেখা যায় না, চোখটা লাল বোঝা যায়। সে আমাদের গলা টিপে বলেছে, এটা আমার বাড়ি, এখানে কোনো কিছু করতে হলে আমার অনুমতি লাগবে। আমার অনুমতি ছাড়া এখানে যদি কেউ কোনো ধরনের কোনো কাজ করো তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত এবং যদি এখানে মারতে না পারি তাহলে তোমাদের পিছু নেব এবং সবাইকে পুড়িয়ে মারব। এই কথা শুনে সবাই বেশ ভয় পেয়ে যায় এবং ওই রাতের বেলায় সবাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু রাতের বেলা বিয়ে বাড়ির কাউকে ওনারা আসলে খুব বেশি একটা ঝামেলা করতে চাননি বা ওনাদেরকে খুব বেশি ট্রাভেল করতে না চাওয়ার কারণে ওনারা দৌড়ে গিয়ে এলাকার যে মসজিদ, গ্রামের মসজিদ, 2-3 মিনিট হেঁটে যাওয়ার রাস্তা, ওনারা মসজিদে পৌঁছে রাতটা সেখানে কাটিয়ে দিলেন। ওনারা আসলে ওনার মামাদেরকে কিছু বলতেও পারছিলেন না, এই লজ্জায় যে বিয়ে বাড়িতে এসেছি, কুটুম বাড়ি,
এখানে যদি এসে এরকম ঝামেলা করি বা হচ্ছে উল্টাপাল্টা কথা বলি, মানুষ হয়তো বা মন খারাপ করতে পারে যে আমার মেয়ের বিয়েতে এসে এরকম কমপ্লেইন্ট করছে। কিন্তু এবার আসলে কমপ্লেইন্ট করা ছাড়া কোনো উপায় তাদের কাছে ছিল না। কমপ্লেইন্ট এবার করতেই হবে, বিকজ এটা ওয়ান কাইন্ড অফ আউট অফ হ্যান্ড। এরপরে ওনারা চিন্তা করলেন যে বাসায় গিয়ে সবাইকে জানানো উচিত। ভোরবেলা নামাজ কালাম পড়ে ওনারা বাসায় গিয়ে সবাইকে জানালেন। এরপরে ওনার মামা যেই ব্যক্তির কাছ থেকে সেই বাড়িটা নিয়েছিলেন সেই ব্যক্তির কাছে গেলেন। সেই ব্যক্তিকে সবকিছু খুলে বলার পরে ব্যক্তিটা প্রথমে বলল কি, আরে এগুলো আপনাদের মনের ভুল, এগুলো কখনো হয় নাকি, কখনো শুনেছেন? আমরা তো কখনো শুনিনি। এরপরে মামা কিছুটা জোর করলেন যে দেখো, তুমি যদি না বলো তাহলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমি গ্রামের সবাইকে এই ঘটনা জানাবো। তখন উনি কিছুটা ভয় পেয়ে হাত পা জোর করে বলেন যে এই ভিটেটাতে আগে আমরাই থাকতাম, কিন্তু এই যে হিন্দু আমলের এই বাড়িটা, এই বাড়িতে হিন্দু যে ব্যক্তি থাকতো এর আগে, সে হয়তোবা জাদুবিদ্যার চর্চা করত, বা তার পজিশনে একটা ডাইনি ছিল, যেই ডাইনিটা ওনাদের সাথে এই বাড়ি থেকে চলে যায়নি। এবং আমরা যখন এই বাড়িতে প্রথম থাকা স্টার্ট করি তখন আমাদের এরকম প্রবলেম হয়, এবং এরপরে এরকম ঝামেলার কারণে আমরা একজন আলেমকে নিয়ে আসি, এবং আলেম ওনার সাথে একটা চুক্তি করেন যে ওই ঘরটা তোমাকে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে এই ঘরের কাউকে তুমি কোনো বিরক্ত করবে না, তুমি তোমার ঘরে থাকবে, তোমার ঘরে কেউ যাবে না, বিরক্ত করবে না, তুমিও বাইরে এসে কাউকে বিরক্ত করতে পারবে না। সে প্রথমে এগ্রি করে। মোটামুটি 1-2 মাস সে কোনো ধরনের কোনো ঝামেলা করেনি, কিন্তু 1-2 মাস পর থেকে সে সবসময় ঘরের বাইরে ঘোরাফেরা করে, রাতেরবেলা মানুষকে ভয় দেখায়। কেউ যদি রাতেরবেলা বারান্দার দিকে যায় বা হচ্ছে ওয়াশরুমে যায় বা রান্নাঘরে যায়, কোনো কিছু খেতেও যায়, তাহলে তাদেরকে বিরক্ত করে এবং ভয় দেখায়। এবং এরকম একটা টাইমে যে ব্যক্তিটার বাসা ছিল এটা, তার বাবাকে হত্যাও করে এই জিনিসটা, যেটা ওই আলেম পরবর্তীতে এসে বলেছিলেন। ওনার বাবাকে পাওয়া যায় সেই রুমের ভেতরে যে রুমটা লক ছিল, বাইরে থেকে তালা দেওয়া, কিন্তু ভেতরে যখন প্রবেশ করা হয় ওনার বাবাকে খুঁজে না পাওয়ার কারণে, তখন ভেতরে রুমে ঢুকে দেখা যায় যে ওনার বাবা রুমের মাঝখানে মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু বাহির থেকে একটা লক করা রুমের ভেতরে একটা মানুষ কিভাবেই পৌঁছাবে যেই রুমের কোনো চাবি নেই বা যেই লকের কোনো চাবি নেই? এটার কোনো এক্সপ্লেনেশন না পাওয়ার কারণে ওনারা এই বাসাটা ছেড়ে নতুন একটা ভিটে করে সেখানে থাকা শুরু করেন। এই বাড়িটাতে এরপরে যারাই থেকেছে তারাই সবসময় এই বাড়িটার এগেইনস্টে কমপ্লেইন্টই করেছে, এবং যদি কেউ ভাড়ায়ও থাকতো তারপরেও তারা কমপ্লেইন্ট করত। কিন্তু এই ব্যক্তিটা এটাও বলেন যে এই জিনিসটা থাকে পাশে কিন্তু কারো কোনো ক্ষতি করে না। তখন মামা কিছুটা রেগে চিৎকার করে বলে যে তোমার বাবাকে তো মেরেই ফেলেছে, তারপরেও বলছো ক্ষতি করে না। আমি আমার আত্মীয় স্বজনদেরকে এত দূর থেকে ডেকে এনেছি, বিয়ের জন্য দাওয়াত করে এনেছি, আর আজকে যদি ওদের কোনো ক্ষতি হতো তাহলে তুমি কি করতে? এটার লায়াবিলিটি তুমি নিতে পারতে? ওই ব্যক্তিটা তখন আর কিছু বলে না। সেদিনই ওনারা সেই বাসাটা ছেড়ে দেন এবং বিয়ে বাড়িতে কোনো না কোনো ভাবে একেবারে মানে ছোট জায়গার মধ্যে সবাই একসাথে থাকা শুরু করেন। আরিফুল ভাই আমাকে ঘটনাটা আসলে রেকর্ড করেও পাঠিয়েছিলেন আর লিখেও পাঠিয়েছিলেন। উনি আমাকে এতটুকু লিখেছিলেন যে এই ঘটনাটা যখন আমি তোমাকে এখন বলছি ভাইয়া, তখন আমার হাত পা কাঁপছে। শুনতে হয়তো বা হরর মনে হবে না বা খুব বেশি একটা ভয় লাগবে না, বাট তুমি যদি নিজেকে একবার এই জায়গায় কল্পনা করে দেখো, দেন ইট ইজ ভেরি হরিফিক, ইট ইজ ভেরি ক্রিপি অ্যান্ড টেরিফাইং। সো এই জিনিসটা আসলে উনি আমাকে বলেছেন যে উনি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছেন এবং উনি চাচ্ছিলেন জিনিসটা শেয়ার করে ওনার মনের ভেতরে যে বোঝাটা ওটা যেন একটু হলে উনি কমাতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন থ্যাংক ইউ ভেরি মাচ, আর যদি ভালো লেগে না থাকে তাহলে আই এম রিয়েলি সরি, বাট আই অলওয়েজ ট্রাই। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে বেটার কিছু আনার। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং রাসেল ভাইয়ের সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com শুনতে থাকবেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বাটন অন করে দেবেন যেন আপনি চ্যানেলের সমস্ত আপডেট পেয়ে যান। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবারে আরও একটি অডিও ক্লিপ, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অনিক। আমি কুমিল্লা জেলায় কোনো একটি গ্রামে আমার বাসা, আমি ওখানে থাকি। তো শুরুতেই সবার কাছে বলে নিচ্ছি যে আমার যদি বয়সে কোনো সমস্যা হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কাইন্ডলি আমাকে একটু ক্ষমা করে দিবেন। কারণ আমার ভয়েস রেকর্ড করা বা কোনো ভিডিওতে ভয়েস দেওয়া তেমন কোনো ধারণা না থাকার কারণে আমি হচ্ছে যে ক্লিয়ারলি ভয়েসটা দিতে পারি নাই, তার জন্য আমি সরি। বাড়তি কোনো নয়েজ থেকে থাকলে আমি সরি। আর আশা করি প্রতিবারের মতো আজকেও এবং আগামীতেও সবাই ভালোর দলে আসছেন এবং ভালোর দলে থাকবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার ঘটনার দিকে যাই। তো ঘটনাটা হচ্ছে এমন যে আমার বয়স তখন 6 থেকে 7 বছর বয়স। আর বলে রাখা ভালো, আমার এখন 23 বছর চলছে। তো তখনকার ঘটনা ছিল 6 থেকে 7 বছর বয়স আমার তখন। তো আমরা তখনকার ছিল হচ্ছে রোজার মাস। আমরা প্রতিদিনের মতো রোজার মাসে ইফতার করি। ইফতার করার পরে আমরা ছেলেপেলেরা নামাজ পড়তে যেতাম। ওই দিনকে হচ্ছে কি এমন যে আমরা নামাজ পড়ার জন্য আমি বের হয়ে আমি বাকি ছেলেদের পাশে গেছি। বাড়িতে গেছি, ওরা বলছে যে যাবে না। তো আমি কি করছি, আমি ওদেরকে, ওরা যেহেতু যাবে না তো আমি চলে গেছি। এখানে বলে রাখা ভালো যে মসজিদে যাওয়ার রাস্তাটা ছিল যে এমন কিছুটা এল টাইপ। এল এর মাথায় মনে করেন যে মসজিদ, তারপর এল এর যে ইউ জায়গাটা, ওই সাইড দিয়ে আমাদের বাড়ির একটা ছোট রোড। আর এল এর যে লাস্ট মাথা, ওইটার একটা কাহিনী আছে, ওইটা পরে বলতেছি। তো হচ্ছে যে এমন আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার সময় যেহেতু সবাই জানে যে নামাজ পড়তে যাওয়ার সময় একটু আলো থাকে, নামাজ পড়ে আসার সময় কিন্তু পুরো অন্ধকার হয়ে যায়। তো আমি নামাজ পড়ে আসলাম। আসার সময় যে ইউ জায়গাটা, ওই জায়গাটার মধ্যে হচ্ছে কি আমি নামাজ পড়ে আসছি, আসার পরে ইউ জায়গা দিয়ে নামবো, ওই সময় হচ্ছে আমাকে কি মনে হলো কেউ একটা ডাক দিল, বা হচ্ছে যে একটা সাউন্ড করলো যে এরকম কিছুটা এই টাইপের একটু সাউন্ড শুনলাম আমি। শোনার পরে নর্মালি তখন আমি ছোট, আমি বড় হলেও তেমন কিছু ইফেক্ট পড়তো না। এরকম সাউন্ড করলে যে কোনো মানুষই ওই শব্দটা চিহ্নিত করে তাকাইবো। আমি সেমভাবে তাকাই লিটারেলি রাসেল ভাই, আমি জাস্ট এখন যে ভয়েসটা দিচ্ছি আমি এখন পুরো কাঁপতেছি। আশা করি ভয়েসে বুঝতে পারতেছেন। ওইদিকে তাকানোর পরে দেখতেছি যে ওখানে ওইটা কিন্তু যে ইউর যে এল এর যে ভিতর সাইডটা, এটা কিন্তু পুরো একটা কবরস্থান। আমি দেখতেছি যে ইউর জায়গা সাইডটা একটা কবর ছিল। ওই কবরের উপরে একটা লোক না মুরব্বি টাইপেরই, সাদা কিছু একটা পরা। আমরা যেরকম ওয়াশরুমে উপর হয়ে বসি না, একটু এই যে গ্রাম অঞ্চল যে নর্মাল ওয়াশরুমগুলোতে যেভাবে বসি না, এরকম বসা, এরকম একটা লোক বসেছে। চেয়ার টেয়ারে কিছু দেওয়া যায় না, জাস্ট কেউ একজন বসা আছে, সাদা, পুরা শরীরে সাদা, এরকম টাইপের বসা আছে। তো আমি ভাই এটা দেখার পরে আমি জাস্ট, তখন তো ছোট ছিলাম না, চিৎকার ছাড়া তেমন কিছু করা ছিল না। আমি চিৎকার করে এই যে ইউর জায়গার সাইড দিয়ে যে আমাদের বাড়ির রোডটা গেছে, এদিক দিয়ে একটা দৌড় দিয়ে আমার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার পিছন ওই যে এলে লাস্ট মাথায় যে বললাম, ওই দিক দিয়ে আমার একটা জেঠু হয়, উনি, সরি রাসেল ভাই, এই যে এল লাস্ট মাথা দিয়ে উনি কি করছে, উনি ওই সময় ইফতার করে উনি অটো চালায়। তো অটো নিয়ে বের হয়েছে তখন। তো আমি চিৎকার দেওয়াতে সাথে সাথে কি করছে, উনি লাইট মারছে, লাইট মেরে বলতেছে কে বলে চিৎকার করে এদিকে আসলো। আসার পরে নাকি আমি পরে শুনলাম, আসার পরে উনি সোজা আমাদের বাড়িতে গেল। যাইয়া উনি ধারণা করছে যে আমি হয়তো, তো ধারণা করিয়া তো উনি হচ্ছে যে আমার বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে যে কি হয়েছে, চিৎকার শুনে আসলাম।
পরে আম্মু বলতেছে যে এরকম, আমি আইসা আম্মুর কাছে জানাইছি, তারপর আম্মু বলতেছে যে এরকম এরকম ওখানে কি যেন দেখছে। পরে উনি বলতেছে আমি তো চিৎকার শুনছি, শুনে আসার পরে দেখছি যে এরকম এখানে একটা কুকুর মানে বসে আছে কবরের ওপরে। রাসেল ভাই, আমার সিরিয়াসলি এখন পুরো শরীরের পশম দাঁড়ায় আছে। আমার জীবনে ঘটে যাওয়া এমনি স্মরণাপন্ন একটা কাহিনী, আমার মনে হয় না জীবনে কোনোদিন এটা ভুলতে পারবো। তো হচ্ছে কি, উনি বলতেছে আমি যা ওখানে একটা কুকুর দেখলাম, তো সম্ভবত কুকুর ছিল, কুকুরে একটু সাউন্ড করছে, তখন নাকি আবার কি বাথরুম আসছিল, বাথরুম আসে নাকি কুকুর টুকুর তেমন পাগল হয়, মানে গ্রাম অঞ্চলে এটা প্রচলিত। তো উনি বলতেছে তেমন কিছু না, এই সময় তো কুকুর পাগল হয়, একটা কুকুর দেখলাম ওখানে বসে আছে, সম্ভবত ওই কুকুরটা সাউন্ড করছে, ও দেখা অন্ধকারে দেখা ভয় পাইছে। তো আমি তো তখন ছোট ছিলাম, তখন তেমন কিছু বলেন নাই। তারপরও ওরা তো বুঝতে পারছে, গ্রাম অঞ্চলের মানুষ হলেও ওরা বুঝতে পারে যে যেহেতু কবরের উপরে এই সময় এরকম সাউন্ড করছে আর পরে এসে দেখছে এটা কুকুর, সেহেতু ওরা মানে নিশ্চিত হয়ে গেছে এটা কোনো অ্যাবনর্মাল জিনিস বা কোনো হান্টেড প্লেস, যেহেতু মানে খারাপ কিছুই হবে। তারপর থেকে রাসেল ভাই আমি পুরো এক সপ্তাহ অসুস্থ ছিলাম। তারপর তেমন কিছু না, জাস্ট অসুস্থ ছিলাম। তারপর আমাকে একটা হুজুরের কাছে নেওয়া হইলো, ওখানে হুজুর কিছু ওষুধ তাবিজ দিল। মোটামুটি তারপর থেকে মানে এখন পর্যন্ত আমার ঘটনাটা স্মরণাপন্ন হলো, ওই ঘটনা থেকে আমার কোনো ক্ষতি হয়নি। তো এই ছিল আমার রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদিও আমি শিওর যে আমার ভয়েসে সমস্যা হচ্ছে, তারপর আমি রিকোয়েস্ট করবো আমার ভয়েসটা প্লে করার জন্য, যে এরকম কাহিনী আমার মতে প্রত্যেকটা মানুষের জীবনে একটা একটা কাহিনী আছে এরকম। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার ভয়েসটা সেন্ড করার জন্য। আমার ভয়েসটা যদি ভালো না হয়ে থাকে, আমার কাহিনীটা আপনি আপনার মুখে আবার নতুন করে পুনর্জন্মদিন আমি রিকোয়েস্ট করতেছি। আর তাছাড়া রাসেল ভাই, আমার জীবনে আমি যেখানে বর্তমানে জব করি ওখানকার কিছু কাহিনী আছে, কয়েকটা স্টেপে কিছু ঘটনা আছে, আমি ওইগুলো শেয়ার করতে চাই। আমার এই ঘটনা সিলেক্টেড হলে আমি ওইগুলা আপনাকে পাঠাবো। আর আমাদের এলাকার একটা কাহিনী আছে, একটা বাচ্চা আর 7টা পরী, এটা প্রায় 8 থেকে 9টা ইউনিয়নের মানুষ জানে, এবং কি বর্তমান জেনারেশনের যে পুলিশ প্রশাসন তারা পর্যন্ত জানে। এরকম একটা কাহিনী আমার কাছে আছে। আমার এই ঘটনা সিলেক্টেড হলে আমি ওই ঘটনাটা আপনাকে পাঠাতে চাই, স্পেশালি কিছু প্রশ্নের উপরে ওই ঘটনাটা পাঠাতে চাই লিসেনার্সদের উদ্দেশ্য করে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমি আশা করি আমার ঘটনা আপনি সবাইকে পাঠাবেন, সবাইকে শোনার ব্যবস্থা করবেন। আর কথা না বাড়ি, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আর আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভয়েসে অনেক সমস্যা হচ্ছে, আমি নিজেও বুঝতে পারতেছি, কারণ শীতের মধ্যে দাঁড়িয়ে ভয়েসটা করতেছি, তার উপরে এরকম একটা কাহিনী, আমার স্মরণাপন্ন একটা কাহিনী। তো আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, লিটারেলি সরি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সবাই ভালো থাকবেন। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটা খবর জানিয়ে দেবো আপনাদেরকে। এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে, কারণ এয়ারটেল দিচ্ছে 4 GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক, স্ন্যাপচ্যাট, লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Booth.com presents Ochinpur, haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিন
আছেন? আমি মোহাম্মদ সাবিত আলম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com-এর ময়মনসিংহ স্টুডিও থেকে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন অতিথি। আমরা খুব তাড়াতাড়ি চলে যাব ওনার কাছে এবং শুনে আসব উনি কি ঘটনা শেয়ার করবেন এবং কার কাছ থেকে, কোন জায়গার ঘটনা এটি। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব আমাদের আজকের গেস্টের কাছে। চলুন ওনার ঘটনাটি শুনে আসা যাক। প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি তানভীর হোসেন সাকিব, বর্তমানে ময়মনসিংহ শহরে আছি এবং একটি ব্যবসার সাথে জড়িত আছি। 2010 সাল থেকে যখন ভূত এফএম শুরু হয় তখন থেকে আমি আপনার একজন বড় ফ্যান। তো পরবর্তী সময়ে যখন ভূত এফএম এর প্রোগ্রামটি বন্ধ হয়ে যায় তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কেননা ভূত এফএম এর ঘটনা শুনতে শুনতেই আমি রাতে ঘুমাতাম। তো সাম্প্রতিক সময়ে ভূত.com নামে একটি চ্যানেল চালু করার পরে আমার একটি ঘটনা আমি শেয়ার করব বলে করা হচ্ছিল না। তো আজকে ময়মনসিংহ স্টুডিওতে এসে আমি সেই আমার কাঙ্ক্ষিত ঘটনাটি শেয়ার করলাম। আসল ভাই, যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। ঘটনা শুরু করার আগে আমি ঘটনার স্থানকাল জানিয়ে রাখব। ঘটনাটি মূলত আমি আমার খালার কাছ থেকে শুনেছি। ঘটনাটি ঘটে 1988 কি 89 সালের দিকে এবং ঘটনার স্থানকাল হলো ময়মনসিংহর মুক্তাগাছার সাইদপাড়া গ্রামের আওরা বিলকে নিয়ে। তো ঘটনাটি যার সাথে ঘটে ওনার নাম হলো জালাল মিয়া। উনি হলেন আমার খালা দুঃসম্পর্কের চাচার বন্ধু, যার নাম হলো স্বপন চাচা বলে আমরা জানি। তো স্বপন চাচা এবং জালাল চাচা একই গ্রামে থাকতো এবং তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের দুজনের একটা নেশা ছিল, সেটা হলো রাতে বিলে মাছ ধরা। এবং তাদের এই নেশাটা এতই প্রবল ছিল যে মাঝে মাঝে বিলে মাছ ধরতে গিয়ে সকাল পর্যন্ত তারা মাছ ধরত। তো সময়টা ছিল বর্ষাকাল। রাতে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে স্বপন চাচা এবং জালাল চাচা একটি প্ল্যান করলো যে তারা সামনের বুধবারে অমাবস্যায় রাতে বিলে মাছ ধরতে যাবে। তো জালাল চাচার পায়ে একটি ক্ষত দেখতে পেল স্বপন চাচা এবং তখন বলল যে তোর তো পায়ে ক্ষত, এই সময় তোর মাছ ধরার দরকার নেই। জালাল চাচা এটা হেসে খেলে উড়িয়ে দিল, বললো যে আমি মাছ ধরবই, তুই আসিস সামনের বুধবার রাতে, আমাকে নিয়ে যাস, আমরা একসাথে তখন বিলে মাছ ধরতে যাব। তো সেই দিনটি আসলো। রাতে তখন জালাল চাচা অপেক্ষা করছিল স্বপন চাচার জন্য। রাত 9টা কি 10টার দিকে আনুমানিক তখন স্বপন চাচা বাহির থেকে দরজায় টোকা দিয়ে বলল, আমি আসছি, তুই তাড়াতাড়ি বের হ। তো জালাল চাচা তার মাছ ধরার উপকরণ নিয়েই প্রস্তুতি ছিল। আর জালাল চাচার একটি বদ অভ্যাস ছিল, সেটি হলো ধূমপান করার। উনি তখন লুঙ্গিতে বিড়ি এবং দিয়াশলাই গেজে হেজাক বাতি নিয়ে বেরোয় পড়ল। স্বপন চাচাকে দেখে উনি বলল যে, কিরে, বর্ষাকালে তোর কি শীত অনেক বেশি লাগে, তুই চাদর মুড়ি দিয়ে আসলি? স্বপন চাচা বলল, এই তো। তারপর জালাল চাচা কোনো কথা না বলে বলল, চল আগাই। তো স্বপন চাচা আগে আগে যাচ্ছিল আর জালাল চাচা পিছনে কথা বলছিল, কিন্তু স্বপন চাচা তেমন কোনো উত্তর পাচ্ছিল না। সে একসময় বিরক্ত হয়েই জালাল চাচা একটি বিড়ি ধরালো। তো স্বপন চাচা বলল, বিড়ি বিলে গিয়ে ধরাইস, এখন আপাতত বন্ধ কর। জালাল চাচা বললো, আচ্ছা যেহেতু ধরেই ফেলছি এটা কিনি। তো হাঁটতে হাঁটতে জালাল চাচা স্বপন চাচা বিলে গিয়ে বসলো। তো প্রায় 20 মিনিট পর গিয়ে তারা বিলে গিয়ে বসলো। স্বপন চাচা তখন জালাল চাচাকে বলে যে, আজকে আমরা বিলের পশ্চিম দিকে মাছ ধরবো। তো জালাল চাচা দেখলো যে স্বপন চাচার হাতে মাছ ধরার কোনো উপকরণ নেই, কুচ থালা। তো তখন জালাল চাচা বলল, তোর তো উপকরণ কিছুই আনিস নাই, তো তুই এইসব না এসে কিভাবে মাছ ধরবি? তো স্বপন চাচা তখন একটু রহস্যময় হাসি দিয়ে বলল যে, আজকে আমি মাছ ধরবই, তুই দেখিস কিভাবে মাছ ধরি। তখন জালাল চাচা বললো, ঠিক আছে। তো জালাল চাচা বললো, পশ্চিম দিকটা তো আগে শুনেছি যে ওই দিকটা ভালো না, ওদিকে মনে হয় না যাওয়াই ভালো। স্বপন চাচা একটু হাসে বলল, না, আজকে ওদিকে অনেক মাছ উঠবে, তুই আমার সাথে আয়।
তো জোরাজোরির এক সময় জালাল চাচা যেতে বাধ্য হলো। লিসেনার্স, বলে রাখি যে বিলের ওই পশ্চিম দিকটা ছিল অনেকটা কর্দমাক্ত, আর ওইখানে জনমানবহীন শূন্য, কোনো বসত বাড়ি ছিল না। ওখানে কিছু তাল গাছ ছিল। ওই জায়গায় যাওয়ার পরে জালাল চাচা তার হেজাক বাতি দিয়ে যখন কুচ দিয়ে মাছ ধরতেছিল, অবাক করা বিষয়, প্রত্যেকটা কুচ মারার পরেই দেখি মাছ আটকে যাচ্ছে। আর স্বপন চাচা পিছন থেকে বললো যে তুই সামনে গিয়ে একটা কুচ মার। অর্থাৎ স্বপন চাচা যেখানে যেখানে বলছিল জালাল চাচা ওই জায়গাগুলোতেই কুচ মারছিল, এবং অবিশ্বাস্য বিষয় যে ওই জায়গাগুলো থেকেই সে মাছ উঠতেছিল। তো জালাল চাচা তো আনন্দে আত্মহারা, সে তখন তার হুঁশ জ্ঞান নাই। স্বপন চাচা কই গেল না গেল, সে তখন কুচ দিয়ে মাছ ধরতেই ছিল। তো এক পর্যায়ে তার যে মাছ ধরার থালা ওটা ভরে গেল, এবং জালাল চাচা তখন হুঁশ ফিরল, আরে স্বপন কোথায়? তখন সে স্বপনকে ডাক দিল, কিরে স্বপন, তুই কোথায়? তখন স্বপন বলল যে এই যে আমি। তার বললো, তুই কি এতক্ষণ আমার মাছ ধরা দেখলি? হ্যাঁ, আমি এতক্ষণ মাছ ধরা দেখছি, এবার আমারটা দেখ। তখন স্বপন চাচা করলো কি, যে এক লাফ দিয়ে বিলের মাঝখানে একটু গভীরে গিয়ে সে ডুব দিল। তো জালাল চাচা এটা থেকে কিছুটা অস্বস্তি বোধ করলো যে কিভাবে এক লাফে সে বিলের মাঝখানে চলে গেল। তো 10 থেকে 15 মিনিট পর স্বপন চাচা একটা বিশাল বড় মাছ সে উঠালো, এবং জালাল চাচার দিকে তাকিয়ে বলল, এত বড় মাছ ধরেছি দেখছিস? তো ওই মাছটা জালাল চাচার দিকে ছুঁড়ে মারলো, যেন মনে হলো যে একটা ক্রিকেট বল শূন্যে যেমন ছুঁড়ে মারে। তো জালাল চাচা এটা দেখে আরেকটু ভরকে গেল যে এত বড় মাছ ওজনের, এটা কিভাবে সম্ভব ছুঁড়ে মারা। তখন জালাল চাচা বলল, আচ্ছা এর থেকে আরেকটা বড় মাছ তুই ধরে দেখা তো। স্বপন চাচা তখন আবার ডুব দিল, এবং প্রায় 15 থেকে 20 মিনিট পরে সে আবার পানির উপরে উঠে এসে এর থেকে প্রায় দ্বিগুণ সাইজের একটি মাছ সে জালাল চাচাকে দেখে বলল, দেখছিস? তো জালাল চাচা এটা দেখে একটু ভয় পেয়ে গেল। সে ভাবলো যে স্বপন তো কখনো পানির নিচে 2 মিনিটের বেশি ডুব দিয়ে থাকতে পারে না, তাহলে এটা কে? তার মাঝখানে একটু ভয় আর একটু অস্বস্তি ঘিরে ফেললো। ওই যে বড় মাছটা ধরলো, ওটাও সে এমন ভাবে ছুঁড়ে মারলো যে এটা কিছুই না তার কাছে। তখন জালাল চাচার মনে একটু সন্দেহ বাড়তে শুরু করলো যে এটা কি আসলেই স্বপন নাকি অন্য কেউ। তখন স্বপন চাচা একটি ভিতকুটে হাসি দিয়ে বলল যে তুই যা ভাবছিস আমি তো সেই। তখন জালাল চাচা দেখলো যে সে যেখানে দাঁড়িয়ে আছে সেটা ছিল পুরো কাদা, এবং তার পা দুটো কাদায় ডেবে গেছে। তো উনি পিছনে ফিরে যাওয়া শুরু করবে যে আমি এই জিনিসটা থেকে নিজেকে তাড়াতাড়ি মুক্ত করতে চাই। ঠিক তখনই স্বপন চাচা কি করলো, যে পানির উপর দিয়ে এক লাফ দিয়ে শূন্যে ভেসে জালাল চাচার উপরে এসে ঝাঁপিয়ে পড়লো। জালাল চাচা এটা দেখে খুব ভয় পেল। যদিও তিনি অনেক সাহসী ছিলেন, তবুও তিনি তার মানসিকভাবে নিজেকে ধরে রাখলো, যত যাই হোক আমার এটা থেকে নিজেকে আজকে রক্ষা করতেই হবে। এই সময় উনি দেখলো যে স্বপন চাচা রূপী যে এন্টিটি সেটা কুকুরের রূপান্তরিত হলো, অর্থাৎ কুকুরের সাইজ থেকে অনেক বিশাল, এবং দাঁতগুলো সূচালো, এবং হাতে অনেক বড় বড় নখ। এটা দিয়ে স্বপন চাচার গায়ে আঁচড় মারতে শুরু করলো এবং পানির দিকে টানতে শুরু করলো। স্বপন চাচার হাত থেকে হ্যাজাক লাইটটা পড়ে যাওয়াতে সে তার কুচটা খুঁজে পাচ্ছিল না। তো জালাল চাচা তারপরে হাতরাতে কুচটা খুঁজে পেল। অনেকক্ষণ দস্তাদস্তি হয়েছিল এখানে। জালাল চাচা পরে কি করলো, স্বপন চাচা রূপী ওই জানোয়ারটার দিকে কুচ দিয়ে আঘাত করলো। তো ওই জানোয়ারটা তখন ঘুংরাতে অদৃশ্য হয়ে গেল। জালাল চাচা অনেকটাই দুর্বল হয়ে গেছিল, এবং তারপরে কোনো মতে ওখানে উঠে হাতে এক মুঠো কাদা নিয়ে উপরে উঠে কোনো রকমে হেজাক বাতিটা নিয়ে একটা শুকনা জায়গায় দাঁড়িয়ে সে কাদা মুঠো করে সূরা ইয়াসিন এবং সূরা ফাতিহা পড়ে ওই কাদাতে ফু দিয়ে সে একটি বৃত্ত বলয় করলো। তো জালাল চাচা গ্রামের যারা বয়স্ক ছিল তাদের কাছ থেকে শুনেছে, যখন এরকম কোনো একটা ভৌতিক ঘটনা বা কোনো কিছুর সম্মুখীন হয়, তখন এই কাদাতে ফু দিয়ে
সূরা পড়ে বৃত্ত করলে নাকি সেটা সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। তো জালাল চাচা বলল যে আজকে যদি আমি এখান থেকে যেতে চাই তাহলে আমার মৃত্যু নিশ্চিত, কেন ওই জায়গাটা ছিল জনমানব শূন্য, তাকে ডাকলেও কাউকে এখানে পাওয়া যাবে না। আর ওদূরে কিছু তাল গাছ দাঁড়িয়ে আছে। তো সে ভাবলো যে আমি আজকে বৃত্ত বলয় করে সারা রাত কাটিয়ে দিব। তো বৃত্ত বলয় করে সারা রাত কাটিয়ে দিল। কিছুক্ষণ নীরব থাকার পরে, বর্ষাকাল, চারদিক নীরব, ঘুটঘুটে অন্ধকার, হেজাকের ক্ষীণ আলোয় তখন দেখতে পেল যে আকাশটা বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হবে, প্রচন্ড বিজলি চমকাচ্ছে। একটু পরে গর্জন দিয়ে মনে হয় বৃষ্টি পড়তেছে, কিন্তু অবাক করা বিষয় হলো যে বৃষ্টির কোনো ফোঁটা তার বৃত্ত বলয়ের ভিতরে পড়ছে না। হেজাকের ক্ষীণ আলোয় দেখতে পেল যে আসলে ওটা বৃষ্টি না, ওটা মনে হলো যে রক্ত বৃষ্টি। চারপাশের মাটিগুলো যেন রক্তে লাল হয়ে গেছে। আর প্রচন্ড বাতাসে মনে হলো যে তাল গাছের মাথাগুলো ভেঙে পড়বে। আর বিলের পানি যেন মনে হচ্ছে সুনামির মতো শূন্যে ভেসে উঠল। তো জালাল চাচা এটা দেখার পর অনেকটা ভয় পেল এবং চোখ বন্ধ করে সূরা পড়তে লাগলো। যতক্ষণ পারে নিজেকে ধরে রাখার চেষ্টা করলো। এক সময় আস্তে আস্তে আবার চারপাশটা নীরব হয়ে গেল এবং তিনি চোখ খুলল। সময়ের সাথে সাথে হেজাক বাতিও আরো ক্ষীণ হয়ে আসলো। তখন এক দমকা বাতাসে তার হেজাক বাতিটাও নিভে গেল। একটা ভয়ঙ্কর বিষয় তিনি দেখলো যে তার থেকে 10 কি 15 হাত দূরে দুটো রক্তবর্ণ চক্ষু তাকিয়ে আছে। কিছুক্ষণ দুটো চোখ থেকে 4টি থেকে 8টি ক্রমাগত বাড়তেই লাগলো এবং মনে হলো যে চারপাশে রক্তচক্ষু যে এন্টিটি সেটা যেন বাড়তেই লাগলো এবং মনে হচ্ছিল যে তার বৃত্তবলের ভিতরে আসার চেষ্টা করছে এবং বৃত্তবলের চারপাশে তারা সার্কেলিং করে করে গরু যেমন জবাই করলে গোঙানি দেয় ঠিক সেরকম গোঙাচ্ছে এবং গোঙানির যে আওয়াজটা তীব্রতর হচ্ছে, যেমন ঘর ঘর করে গোঙাচ্ছে এবং এই তীব্রতর হতে হতে এমন তীব্রতর হচ্ছে যেন তার কানের পর্দা ফেটে যাবে। আর এত ভয়ঙ্কর পরিবেশটা সৃষ্টি হয়েছিল। তো জালাল চাচা এত কিছু মাথায় নিতে পারল না। তিনি কি করলো, চোখ বন্ধ করে কান দুটো হাত দিয়ে ঢেকে আজান দেওয়া শুরু করলো। এক সময় আস্তে আস্তে শব্দগুলো বাতাসের সাথে মিলে গেল এবং দেখলো যে কোনো বৃষ্টি তো হয়ই নাই, কোনো পানি ছিটে ফোটা নাই। তো জালাল চাচা তখন ভাবলো যে আমি একটু বৃত্তের বাইরে গিয়ে দৌড় দিব। তো জালাল চাচা যখনই বৃত্তের বাইরে পা রাখলো, মনে হয় তার শরীরে একটা বিদ্যুৎ চমকানোর মতো একটা অনুভূতি সে পেল। তখন জালাল চাচা বলল যে না, আমি যদি আজকে বৃত্তের বাইরে যাই তাহলে আমি আজকে নিশ্চিত মারা যাব। তো সে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানে, মনে হচ্ছিল সবকিছুই যেন নর্মাল, কিছুই ঘটছে না তার সাথে। হঠাৎ করে একটা বাতাসের স্ফুলিঙ্গ যেন চারপাশে ঘুরছে, তার স্ফুলিঙ্গ চারপাশে ঘুরছে এবং বাতাসটা আস্তে আস্তে যেন একটা অবয়বে রূপান্তর হলো। অবয়বটা এমন যে কালো আলখেল্লা পরা এবং চোখ দুটো যেমন রক্তবর্ণ, যেমন চোখ ঠিক রক্তবর্ণ এবং চোখ দিয়ে যেমন লাল বর্ণের বের হয়ে আসতেছে। জালাল চাচা তখন সাহস নিয়ে বলল যে তুমি আমার কাছে কি চাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তখন ওই অবয়বটা কিছু বলল না, শুধু হাসলো এবং হুট করে এই অবয়বটা মিলিয়ে গেল বাতাসের সাথে। কিছুক্ষণের মাঝখানেই জালাল চাচা দেখলো যে অবয়বটা তার কাছাকাছি এসে শূন্যে বাসে একটি বড় আকৃতির শিয়াল। অবয়বটা যেমন এক হাত দিয়ে ধরে আছে। একটু পরে এই অবয়বটা শিয়ালের মাথাটা দেহ থেকে ছিঁড়ে ফেললো, যেমনটা মনে হয় যে একটি কাগজ যদি আমি মাঝখান দিয়ে বরাবর ছিঁড়ে ফেলি, ঠিক তেমন মনে হলো, ছিঁড়ে ফেললো। আর অবয়বটা তার মুখ দিয়ে ওই শিয়ালের দর থেকে রক্তগুলো চুষে চুষে খেলো। খাওয়ার পরে ওই ছুঁড়ে ফেললো এবং মাটিতে যে রক্তগুলো পড়েছিল অবয়বটা জিহ্বা দিয়ে চাটতে চাটতে লাগলো। আর তখন অবয়বটি প্রথমবারের মতো তার আসল রূপ সশরীরে জালাল চাচার সামনে এসে দেখালো।
জালাল চাচা দেখে অত্যন্ত ভয় পেল, কেননা অবয়বটির মুখ ছিল পোড়া আর চোখ দুটো ছিল রক্তবর্ণ, যেন চোখ দিয়ে আলু ঠিকরে পড়বে এরকম রক্ত, আর পুরা গন্ধ আসতেছিল, আর তার সারা শরীরে কাঁটাযুক্ত। তখন অবয়বটি হু হু করে এসে বলল যে তোর পায়ে যে ক্ষতটা হয়েছে কিভাবে হয়েছে তুই জানিস না? পরে জালাল চাচা বলল, হ্যাঁ, আমি কিছুদিন আগে বিলে মাছ ধরতে গিয়ে পানির নিচে অথবা কোনো ধারালো কিছুর সাথে লেগে ওখানে কেটে গেছিল। তারপর অবয়বটা বলে যে যখন তো কাটছিল তখন রক্তগুলো পানিতে ভাসছিল, তখন আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, আর সেই সময় আমি বাতাসে তো রক্তের ঘ্রাণ পাই। আমি হলাম রক্ত পিচাস, রক্ত খাওয়াই আমার নেশা, যার রক্ত আমার নাকে যায় তাকে আমি খেয়েই ছাড়ি, আজকে তুইও বাঁচবি না। তো পিচাসটা বলে যে আমি এখানে প্রায় 200 বছর ধরে আছি, ওই তাল গাছগুলো দেখছিস, আমি বাস করি। আমি এখানকার যত গবাদি পশু আছে সবগুলার রক্ত খেয়ে আমি বেঁচে আছি। তোর রক্তের নেশা আমার নাকে গেছিল ওই দিনই, কিন্তু আমি তোকে মারতে পারি নাই, আজকে সেই সময় সুযোগ আসছে, আজকে তোর রক্ত আমি খেয়েই ছাড়ব। তো ওই যে রক্ত পিছাস ওটা শূন্যে ভাসতে ভাসতে খুব কুৎসিতভাবে, মানে এত দুর্গন্ধ, আর তার চেহারা দেখে মনে হবে মানে এটা ধরে রাখার মতো না। ওই পিশাচটা শূন্যে ভাসতে ভাসতে প্রায় কাছে, বৃত্তের কাছে আসলো, তখনই জালাল চাচা আল্লাহু আকবার বলে মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ল। তো জালাল চাচার জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে দেখে যে তার চারপাশে স্বপন চাচা, তার স্ত্রী এবং গ্রামবাসী এবং হুজুর ছিল। তো জালাল চাচার যে এতক্ষণ ঘটনাটা ঘটলো এটা গ্রামবাসী এবং সবাইকে এটা বললো যে কি কি ঘটনা ঘটেছিল ওই রাতে। তো তারপরে স্বপন চাচা বলল যে না, ওই দিন রাতে আমি আসি নাই, কারণ আমার বাচ্চা অনেক অসুস্থ ছিল, জ্বরে আক্রান্ত ছিল। তো জালাল চাচার স্ত্রী বলল যে ওই দিন তুমি আসাতে আমি স্বপন চাচার বাসায় গিয়েছিলাম, তো গিয়ে দেখি যে স্বপন চাচা আছে, তাহলে যে তোমাকে নিয়েছিল ওইকে? তো স্বপন চাচা এটা শোনার পরে বলল যে ওই দিন তো আমি যাই নাই। তো স্বপন চাচা তাড়াতাড়ি গ্রামবাসীদের নিয়ে বিলের দিকে গেল এবং গিয়ে দেখে যে তোমাকে ওই তাল গাছের নিচে সবাই আবিষ্কার করলো বিবস্ত্র অবস্থায়। তো তারপরে এই যে এনে তোমাকে হুজুরে রুকায়া করে হলো, তারপর তোমার এই জ্ঞান ফিরলো। তো মর্মান্তিক বিষয় হলো লিসেনার যে জালাল চাচা জ্ঞান ফিরলো, কিন্তু প্রচণ্ড জ্বরে সে ভুগছিল এবং অনেকদিন জ্বরে ভোগার পরে সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আর যখন সে পৃথিবী ছেড়ে চলে গেল তার মৃত্যুর সময় তার পুরো শরীর সাদা ছিল এবং চোখগুলো লাল রক্তবর্ণ ছিল, এবং এটা দেখে অনেক গ্রামবাসীও খুব ভয় পেয়েছিল। আর স্বপন চাচা যখন যে ঘটনাটি বলছিল তখন সে শুধু আফসোস করছিল যে ওদিন রাতে যদি আমি জালালের বাসায় যেতে পারতাম তাহলে হয়তো বা তার এরকম ঘটনা ঘটতো না। তো লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হলো আমার ঘটনার মাঝখানে বলাতে জড়তা থাকতে পারে, কারণ প্রথমবার আমি ঘটনাটা শেয়ার করলাম, ভুলভ্রান্তি থাকতে পারে। আপনারা আপনাদের দয়া দৃষ্টিতে আমাকে ক্ষমা করবেন ভুলভ্রান্তি থাকলে। আর রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। আর ভবিষ্যতে আমি যদি আরো কোনো ঘটনা পাই অবশ্যই আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওয়েলকাম ব্যাক। তো এই ছিল আমাদের আজকের ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল সিজন 3-র প্রথম এপিসোড। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন এবং ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর বন্ধুর সাথে ঘটা বা বন্ধুর কাছ থেকে জানা যে কোনো ঘটনা পাঠিয়ে দেবেন আমাদেরকে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.com